লিস্ট আপনি শব্দটা বুঝছেন, ঠিক আছে, এটাই ছিল মূল বিষয় আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট আপনি শব্দটা বুঝছেন, এটাই ছিল। আচ্ছা, বলুন। তারপর একটু গ্যাপ স্পেস হয়, তারপর আরেকটা শব্দ হয়, মানে আপনার ওখানে স্পেসটা বোঝা যাচ্ছিল না, অক্ষর আকারে লিখে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাল্লাহ এর পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করবেন। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আমরা গতকালকে হিরাগানা গুলো পড়েছি না, হিরাগানা গুলো আমরা গতকালকে পড়েছি, এটা ছিল হিরাগানার একটা পার্ট। তো আমরা সবার বুঝার স্বার্থে, বুঝার সুবিধার্থে হিরাগানা গুলাকে দুইটা পার্টে ভাগ করেছি। তো আজকে আমরা দ্বিতীয় পার্টটা করব, হিরাগানার দ্বিতীয় পার্টটা করব আজকে আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে, খেয়াল করবেন, আমরা গত ক্লাসে আমরা একটা ভাওয়েল পড়েছি আর একটা কনসোনেন্ট পড়েছি। ভাওয়েল গুলো একটু বলুন তো, ভাওয়েল কি কি পড়েছি আমরা গত ক্লাসে? আ ই উ এ ও। কনসোনেন্ট কি পড়েছি? কনসোনেন্ট কা কি কু কে ক তা সি সু সে স। আচ্ছা, কনসোনেন্ট গুলো মনে আছে তো? জি জি। আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম, যেমন ধরেন আমরা কা পড়েছিলাম গতকালকে। কা, কা তো এটাই না? কা এটা না? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা আজকে একটু মডিফাই করব, ঠিক আছে, একটু মডিফাই করব। সেটা কি রকম? কায়ের সাথে কাটা, দেখুন কাটা আগে একটু ভালো করে কাটা দেখার চেষ্টা করুন। কাটার এখানে একটা তেন আছে না, এটাকে তেন বলে, তেন তেন বলে আর কি। হ্যাঁ, কায়ের এখানে একটা তেন আছে, এই যে দেখুন এখানে একটা তেন আছে, তাই না? আচ্ছা, তো আমরা আজকে এটাকে একটু মডিফাই করব। মডিফাইটা হচ্ছে, আমরা কা এর সাথে যখন কাকে আমরা গা লিখতে যাব, গা, ঠিক আছে, কাকে যখন আমরা গা লিখতে যাব, এই জন্য বলেছি সবাইকে একটু সঠিক টাইমে আসার জন্য, ঠিক আছে। এই যে ক্লাসটা শুরু করছি এখন আসতেছে, ঠিক আছে, এভাবে করলে তো আমাদের ক্লাসে আসলে আমরা সবাই বিরক্ত হই। হ্যাঁ, আপনারা যারা একটু একটু আপনারা প্রপার টাইম আসার চেষ্টা করবেন। এই যে বারবার ক্লাস থেকে বের হতে হচ্ছে, বের হয়ে ওনাদেরকে রিসিভ করতে হচ্ছে, এই বিষয়টা আসলে সমস্যা ক্লাসের জন্য। আচ্ছা, খেয়াল করুন, জি আলমাস সাহেব, আপনারা একটু একটু ক্লাসের যখন শুরু হয়, যেমন আজকে আমি লিঙ্কটা দিয়েছি প্রায় 10-15 মিনিট আগে না, একটু ক্লাসে জয়েন করে আপনারা বসে থাকলে ভালো হয়, কথা বুঝছেন? আপনার যদি কোনো ব্যস্ততা থাকে অ্যাটলিস্ট ক্লাসটাতে জয়েন করে বসে থাকবেন। কারণ হচ্ছে আমরা যখন ক্লাসটা শুরু করি, এই যে একটা বিষয় নিয়ে কথা বলছি, তখন যদি আবার আমাকে ব্যাকে এসে আপনাদের এটা রিসিভ করতে হয়, ঠিক আছে, এই বিষয়টা আসলে একটু সমস্যা, কথা বলছেন? আপনারা একটু ক্লাসে জয়েন করে বসে থাকেন প্রয়োজনে, না একটু অপেক্ষা করেন, নিজেরা নিজেদের কাজ করেন মিউট করে। হ্যাঁ, ক্লাস যখন শুরু হবে এর আগে আমরা একটু আসার চেষ্টা করব। আচ্ছা, যেটা বলছিলাম, খেয়াল করেন, এই যে কাটা, হ্যাঁ, এই কা আর এটার সাথে পার্থক্য একটা আছে। কি পার্থক্য বলুন তো? তেন তেন। তেন, দুইটা তেন তেন। দুইটা এই যে তেন তেন, যেটা বড়, যেটা তেন তেনটা আছে দেখুন, বড় তেন তেন, এটা হচ্ছে মূলত কায়ের তেন তেন, মানে এটা হচ্ছে কায়ের তেন হচ্ছে এটা, ঠিক আছে, কায়ের তেন হচ্ছে এটা। আর উপরে ছোট্ট করে দুইটা তেন তেন আছে, ঠিক আছে, ছোট্ট করে দুইটা তেন তেন আছে। যখন আমরা কাটাকে গা বলবো, হ্যাঁ, গা উচ্চারণ করব, তখন এই কয়ের উপরে ছোট্ট করে দুইটা তেন তেন আমরা যখন যোগ করব, তখন কার উচ্চারণ হয়ে যাবে গা। কার উচ্চারণ কি হবে?
গা। ঠিক আছে, ওকে। একই রকম আমরা গতকালকে পড়েছিলাম কি, এটা কি পড়েছিলাম না গতকালকে? কি পড়েছিলাম? এটাকে যখন আমরা গি বলবো, গি, গয়ের অস্বীকার গি, তখন আমরা গিটা লিখবো ঠিক এভাবে। এই দুটোর ভিতরে পার্থক্য কোথায়? উপরে দুটো তেন তেন আছে, তাই তো? জাস্ট দুইটা তেন তেন দেখতে পাচ্ছেন আপনারা, তেন তেনটা। জি স্যার। তেন তেনটা যখন আমরা ব্যবহার করব, আচ্ছা দাঁড়ান, আমাদের আরেকজন স্টুডেন্ট আসছে। এই যে দেখুন, তেন তেনটা আমরা যখন ব্যবহার করব তখন এটা কিটা হয়ে যাবে গি। ওকে, এরপরে দেখেন আমরা গতকালকে কু পড়েছিলাম, এটা হচ্ছে কু। ঠিক আছে, কু এর উপরে যখন আমরা গু লিখবো তখন কু এর উপরে দুইটা তেন তেন হয়ে যাবে। হ্যাঁ, এই তেন তেনটা হওয়ার অর্থ হচ্ছে কু এর উচ্চারণ থেকে গুতে কনভার্ট হয়েছে, দুটা তেন তেন। ঠিক আছে, এরপরে হচ্ছে স্যার তেন তেন কি সবসময় বাম পাশে থাকবে? হ্যাঁ, সবসময় যেভাবে আছে ঠিক এভাবেও থাকবে। ঠিক আছে, আপনি চাইলে তেন তেন এটা এ পাশে ডান মানে এই উল্টা দিকে নিয়ে আসতে পারবেন না, আপনি যে পাশে আছে ঠিক এই পাশে আপনাকে তেন তেনটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম কে পড়েছিলাম, তাই তো? কে এভাবে পড়েছিলাম, যখন আমরা এটাকে গে বলবো জাস্ট কে এর উপরে দুইটা তেন তেন হয়ে যাবে, তাহলে উচ্চারণটা হয়ে যাবে গে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা গতকালকে পড়েছিলাম কো পড়েছিলাম, কো। ঠিক আছে, কোকে যে আমরা যখন গো পড়বো, গো, তখন কো এর উপরে দুটা তেন তেন হবে, তাহলে এটা গোতে কনভার্ট হয়ে যাবে। কো এর উপরে যখন তেন তেন আমরা দুটা ব্যবহার করব তখন কোটা হয়ে যাবে গো, কাটা হয়ে যাবে গা, কিটা হবে গি, কু হবে গু, কে হবে গে, কো হবে গো। এতটুকু বুঝছেন কিনা আপনারা? জি স্যার। দেখুন কতবার বের হতে হচ্ছে, ক্লাস থেকে বের হয়ে যদি এরকম করতে হয়। আচ্ছা, একই রকম দেখুন আমরা গতকালকে সা পড়েছিলাম না, এটা তো সা, তাই তো? সাটাকে আমরা যখন যা লিখবো তখন সা এর উপরে দুইটা তেন তেন যোগ হবে। তেন তেন দেওয়া মানে সা থেকে যা, সা থেকে যা। একই রকম আমরা যখন গতকালকে আমরা শি পড়েছিলাম, শিকে যখন আমরা জি পড়বো, শিকে আমরা জি পড়বো, তখন শির উপরে দুইটা তেন তেন হয়ে যাবে। আচ্ছা, এরপরে গতকালকে আমরা সু পড়েছিলাম, সুকে যখন আমরা জু পড়বো তখন উপরে দুইটা তেন তেন দিব, জু। সুকে আমরা যখন জু পড়বো তখন সু এর উপরে দুইটা তেন তেন ব্যবহার করব। একই রকম আমরা সে পড়েছিলাম, সের উপরে আমরা সেকে যখন আমরা যে পড়বো তখন সের উপরে এরকম দুইটা তেন তেন ব্যবহার হবে। একই রকম সো, সোর উপরে আমরা যখন জো পড়বো তখন সোর উপরে দুটা তেন তেন দিব, বাস এটা জো হয়ে যাবে। একই রকম আমরা গতকালকে তা পড়েছিলাম, তাই তো? তাকে যখন আমরা তা থেকে দা পড়বো, দা, দয়ে আকার দা। ঠিক আছে, জাস্ট দুটা তেন তেন আমরা ব্যবহার করব। ঠিক আছে, তা থেকে দা কনভার্ট হয়ে যাবে। একই রকম গতকালকে আমরা ছি পড়েছিলাম এভাবে। হ্যাঁ, ছি, এটার উপরে আমরা যদি দুটা তেন তেন যোগ করি, জি। উম, আচ্ছা, আমি একটা হাত দিয়ে দিয়ে লিখে দিচ্ছি, এটা আমার কিবোর্ডে একটু সমস্যা করতেছে। এটা আমরা চিটা লিখবো
গতকালকে আমরা চিটা লিখেছি এভাবে, এই চি এর উপর আমরা যখন দুইটা তেন তেন ব্যবহার করব তখন চিটা হয়ে যাবে জি। এখন প্রশ্নটা হচ্ছে এই যে এখানে হচ্ছে সি থেকে জি হয়েছে আর এটাও চি থেকে জি হয়েছে। একটা আমরা বর্গীয় আমাদের ব্যঞ্জন বর্ণের ভিতরে বর্গীয় জ আছে, তারপরে আবার উন্তস্থ জ আছে, তাই তো? যখন বর্গীয় জ দিয়ে লিখবো তখন এই জিটা ব্যবহার করব, যখন উন্তস্থ জ দিয়ে লিখবো তখন এই জিটা ব্যবহার করব। মনে থাকবে, বর্গীয় যদি লিখলে এই জিটা ব্যবহার করব, উন্তস্থ জ দিয়ে লিখলে এই জিটা ব্যবহার করব। এটা আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে উচ্চারণ কি স্যার একই হবে? এই জি উচ্চারণ আর কি, জি, ঠিক আছে। তবে এটা এই যে শব্দটা এটা তেমন একটা ব্যবহার হয় না, কথা বুঝছেন? মানে খুব রেয়ার ব্যবহার, অল্প কয়েকটা ওয়ার্ডের জন্য এটা ব্যবহার হয়, খুব রেয়ার ওয়ার্ড। হ্যাঁ, তেমন একটা এটা ব্যবহার হয় না। সো এটা নিয়ে এত বেশি ইয়ে করার দরকার নেই। জাস্ট উন্তস্থ জ উচ্চারণ হবে, ঠিক আছে? উন্তস্থ জ এর জন্য আমরা এই জিটা ব্যবহার করব, ঠিক আছে? অল্প কয়েকটা ওয়ার্ড আছে নর্মালি। এরপরে দেখুন আমরা এটা পড়েছিলাম সু, এটার উপরে যখন আমরা একটা তেন তেন ব্যবহার করব তখন সুটা হয়ে যাবে জু, মানে খণ্ডরত বর্গীয় জ রস্যকার, ঠিক আছে? জু। আচ্ছা, আর এই যে জুটা আছে এটা নরমালি জু, আর এটা যখন আমরা ব্যবহার করব তখন খণ্ডরত বর্গীয় জ রস্যকার জু, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা পড়েছিলাম গত ক্লাসে তে পড়েছিলাম, তের উপরে যখন আমরা তেন তেন দিব তখন এটা হয়ে যাবে দে। আচ্ছা, একই রকম আমরা গতকালকে তো পড়েছিলাম, তোর উপরে আমরা যখন তেন তেন দিব তখন এটা হয়ে যাবে যে দো। হ্যাঁ, তোর উপরে যখন তেন তেন দিব এটা হয়ে যাবে দো। আচ্ছা, ঠিক একই রকম আমরা গতকালকে হা পড়েছিলাম, হাটা এভাবে পড়েছিলাম। এখান থেকে আমরা হা থেকে বাতে কনভার্ট করব। হা এর উপরে যখন আমরা দুইটা তেন তেন ব্যবহার করব তখন হা থেকে বা কনভার্ট হয়ে যাবে। একই রকম আমরা হি পড়েছিলাম, হির উপরে যখন আমরা দুইটা তেন তেন দিব তখন এটা হয়ে যাবে যে বি। আচ্ছা, গতকালকে আমরা ফু পড়েছিলাম, ফু এর উপরে যখন আমরা দুইটা তেন তেন ব্যবহার করব তখন এটা হয়ে যাবে ফু থেকে বু। আচ্ছা, একই রকম হে পড়েছিলাম, হের উপরে যখন আমরা তেন তেন দিব তখন হেটা হয়ে যাবে বে। এরপরে হচ্ছে হো পড়েছিলাম, হোর উপরে যখন আমরা তেন তেন দিব তখন এটা হয়ে যাবে বো। আচ্ছা, একই রকম আমরা আরেকটা আছে হা থেকে বা, বা এরপরে হি থেকে বি, ফু থেকে বু, হে থেকে বে, হো থেকে বো। আচ্ছা, একই রকম হা আমরা আরেকটা আমাদের উচ্চারণ আছে, এই যে এটা হা পড়েছি, হা থেকে আমরা তেন তেন ব্যবহার করেছি, খেয়াল করবেন তেন তেন, এটা হচ্ছে হা থেকে বা হলে তেন তেন হবে দুইটা, ওকে? আর আমরা যখন হা থেকে পা ব্যবহার করব, পা, পয়ে আকার পা, তখন আমরা তেন তেনের জায়গায় আমরা ব্যবহার করব উপরে এটা মারু ব্যবহার করব। মারু মানে মারু। হ্যাঁ, মারু মানে হচ্ছে গোল চিহ্নটা, ঠিক আছে? তখন হা থেকে হয়ে যাবে এটা পা, ওকে? হা থেকে পা। একই রকম আমরা হি পড়েছিলাম, হি থেকে হয়ে যাবে যে পি, হি থেকে পি। এরপরে হচ্ছে আমরা ফু পড়েছিলাম, ফু, ফু থেকে এটা হয়ে যাবে যে পু। প্রশ্ন করেন এই দুইটার ভিতরে পার্থক্য কি, খেয়াল করেন, এটাও কিন্তু ফু, এটাও কিন্তু পু, পার্থক্য কি? স্যার উপরে মারুটা হওয়ার কারণে উচ্চারণ তো সেম। উপরটা স্যার তেন তেন, নিচেরটা হচ্ছে মারু, গোল যেটা মারু। না, বুঝেননি আমার কথাটা। এই যে এই এটা এটা কি, এটা কিসের উচ্চারণ? এটা কিসের উচ্চারণ? এটা কিসের উচ্চারণ? তাহলে তাহলে পার্থক্য কি? একটু হলো আর একটু হলো প। এই যে আমার কাষ্ঠটা দেখতে পাচ্ছেন উপরের, এই ফুটা হচ্ছে মানে নর্মালি এটা ফু, অর্থাৎ ফুলের যে ফু আছে, ফুল, ফুল লিখি না আমরা, ফুলের ফ, হ্যাঁ, এটা হচ্ছে ফুলের ফ। আর এটা হচ্ছে
মানে পাখার পাখা, হ্যাঁ, যে পাখা পা, এটা হচ্ছে এটা একটু ফুৎসু মানে হচ্ছে এটা নর্মাল, আর এটা একটু কড়া ভাবে পা, আর এটা হচ্ছে ফা ফু, এটা হচ্ছে ফু, এটা হচ্ছে পু। বুঝতে পেরেছেন দুইটা পার্থক্য? পু স্যার পু একটা আর হলো পু। এস আর একটা হলো এই যে হ্যাঁ মারু যেটা আছে, মারুটা হচ্ছে প, অর্থাৎ আমরা যে পা লিখি না, হাত পু। পা, ঠিক আছে, একটু কঠিন, একটু মানে কড়া করে আসে না, প, হ্যাঁ, এটা হচ্ছে প। আর এটা হচ্ছে ফুলের ফ, নর্মাল, মানে এত বেশি কড়া করে আসবে না, ঠিক আছে, এত গর্জিয়াস কোনো উচ্চারণ হবে না, ফুলের ফ। আর এটা হচ্ছে পায়ের প, ঠিক আছে, ফুল আর পা, অর্থাৎ এটা হচ্ছে ফু আর এটা হচ্ছে পু। পার্থক্য বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে হে, হের উপরে আমরা যখন পে করব, পে, এটা হচ্ছে পে, ঠিক আছে। একই রকম আমরা হো, হো পড়েছি, এটার উপরে আমরা যখন মারু ব্যবহার করব তখন এটা হয়ে যাবে পো, এটা হয়ে যাবে পো, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আমরা তেন তেন ব্যবহার করেছি, এগুলা তেন তেন ব্যবহার করেছি, তেন তেন ব্যবহার করেছি, এখানে আমরা মারু ব্যবহার করেছি। এখানে যে শব্দগুলা এখানে আছে, বর্ণগুলা এখানে আছে, এই বর্ণগুলা শুধুমাত্র তেন তেন কিংবা মারু, এগুলা শুধুমাত্র এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টের জন্যই ব্যবহার হবে, এর বাহিরে কোনো আমাদের তো অনেকগুলো কনসোনেন্ট আমরা পড়েছি তাই না, আতা সাতা না হামারা পড়েছিলাম না, যেমন রা আছে, আরো অন্যান্য অনেকগুলো আছে না, ওইগুলা কিছুর সাথে মারু অথবা তেন তেন ব্যবহার হবে না, শুধুমাত্র এখানে যেটা আছে এই শব্দগুলা, এই বর্ণগুলা, যেমন কা, সা, তা, হা, এগুলার সাথে আমরা শুধুমাত্র তেন তেন এবং মারুটা ব্যবহার করব। বুঝছেন কিনা আপনারা? একটু রেসপন্স করবেন, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, অনেক ক্ষেত্রে হয় কি, যেমন ধরেন প্রশ্ন থাকতে পারে যে এগুলো ছাড়া তো আরো অনেকগুলা বর্ণ আছে, ওইগুলোর উপরে কি আমরা তেন তেন ব্যবহার করব কিনা কিংবা মারু ব্যবহার করব কিনা, উত্তর হচ্ছে না, শুধুমাত্র এই চার্টে যেগুলো আছে এগুলার সাথেই আমাদের তেন তেন এবং কি মারুটা ব্যবহার হবে, এতটুকু মাথায় রাখবেন। ওকে, জি স্যার, বুঝতে পারছি। এরপরে হচ্ছে, এটা গেল একটা পার্ট হিরাগানার, হ্যাঁ। আরেকটা পার্টে আমরা যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আরেকটা পার্টে আমরা যাচ্ছি। আমরা গতকালকে তিনটা যুক্ত বর্ণ পড়েছিলাম, মনে আছে কি কি বলুন তো কেউ একজন? ইয়া ইউ ইউ। ইয়া ইউ ইউ ইয়া, ইয়া, ইউ, ইউ, ঠিক আছে। ইয়াটা হচ্ছে এরকম দেখতে তাই না, ইয়া, এরপরে হচ্ছে ইউ, এরপরে ইও, তাই তো, এই তিনটাই তো না, ইয়া ইউ ইউ। ইয়া ইউ ইউ। আপনাকে একটু জুম করে বড় করা যায়? হ্যাঁ শিওর করে দিচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে এখন? এখন ঠিক আছে, হবে। ইয়া ইউ ইউ। এরপরে দেখেন আমরা ইয়া ইয়া ইউ ইউ। আচ্ছা, ইয়া ইউ ইও, এই তিনটা হচ্ছে আমাদের যুক্ত বর্ণ, ঠিক আছে। এই তিনটা দিয়ে আমরা আমাদের সকল ধরনের যুক্ত বর্ণ ব্যবহার করব। যেমন ধরুন আমরা আমরা ইয়া। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, কি কি, হ্যাঁ, এই যে কিটা পড়েছিলাম, হ্যাঁ। কির সাথে যখন আমরা একটু মিউট করব, আমরা একটু মিউট করব, খেয়াল করবেন, এটা একটু বুঝার বিষয়। দেখুন কি, আমি কিটা লিখেছি, ঠিক আছে, কিটা যখন আমি লিখবো, লেখার পরে যখন আমি ধরেন এই ইয়াটা ব্যবহার করব, দেখুন এই দুটা সাইজ কি সেম না? কি এর সাথে ইয়া, দুটা সাইজ কি সেম কিনা, সাইজ, দুইটা সাইজ তো সেম, আপনারা কি বুঝতে পারছেন এটা সাইজটা সেম কিনা?
জি স্যার সাইজ সেম। দুইটা সাইজ সেম, ঠিক আছে। আমরা যখন যুক্ত বর্ণ ব্যবহার করব তখন আমরা দুইটা বর্ণের একই সাইজ ব্যবহার করব না। যখন যুক্ত বর্ণ ব্যবহার করব তখন দুইটা একই সাইজ ব্যবহার করব না। তাহলে কিভাবে ব্যবহার করব? স্যার সাইজ বলতে কি বোঝাচ্ছে স্যার? এই সাইজ বলতে যেমন ধরেন, খেয়াল করেন, এই যে কি যত বড়, বড় সাইজের কথা বলছি, কি এটা যত বড় ইয়াটা তত বড় না? সাইজ দুইটা সেম সাইজ না? জি জি স্যার, জি স্যার। দাঁড়ান আমি এটা আর একটু এ পাশে লিখি। স্যার আমাদের বাংলার ক্ষেত্রে যুক্ত বর্ণটা মানে কি ছোট করে ওই রকমই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটাতে খেয়াল করেন, এবার পার্থক্য বুঝতে পারবেন। এখানে যে কি এর পরে ইয়াটা আছে এটা এই সাইজটা, আর এখানে যে কি এর পরে ইয়াটা আছে দুইটা কি সেম সাইজ? দেখেন তো। না স্যার, একটা ছোট আছে স্যার, একটা ছোট আছে স্যার। এই যে যেটা আমি মার্ক করে রেখেছি, অর্থাৎ এটা কিন্তু কিটা বরাবর ঠিক আছে, কিন্তু ইয়াটা ছোট। খেয়াল করছেন, ইয়াটা কিন্তু ছোট, ঠিক আছে। এই যখন আমরা যুক্ত বর্ণ ব্যবহার করব তখন আমরা ঠিক যেটার সাথে ব্যবহার করব, যেটার সাথে ব্যবহার করব ওইটার সাথে ওই ইয়াটা, ইয়া বলেন, ইউ বলেন, ইও বলেন, এগুলো আমরা ছোট করে লিখবো। যেমন ধরেন এখানে কি এর সাথে যখন ইয়াটা ব্যবহার করব, যুক্ত বর্ণ ব্যবহার করব, তখন ইয়াটা ছোট হবে, স্মল সাইজ, ঠিক আছে। একই রকম আমরা যখন কি এর সাথে ইউটা ব্যবহার করব তখন হবে যে এরকম, কি এর চাইতে ইউটা ছোট না? কি এর চাইতে সাইজে ইউটা ছোট। জি স্যার। এরপরে হচ্ছে খেয়াল করবেন, এখানে কি এর চাইতে ইওটা ছোট না? ছোট, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যখন যুক্ত বর্ণ ব্যবহার করব তখন আমরা সব সময় যেটার সাথে যুক্ত বর্ণ ব্যবহার করব, যেমন এখানে মূল শব্দ কোনটা, মূল বর্ণ কোনটা, কি নাকি ইয়া? মূল বর্ণটা কোনটা? কিটা হচ্ছে মূল বর্ণ কি। তো এই কি এর সাথে যখন আমরা যুক্ত বর্ণ ব্যবহার করব ইয়াটাকে, তখন কিটা বরাবর থেকে যাবে, মানে এটা সাইজ ছোট হবে না, কিন্তু ইয়াটা সাইজ ছোট হয়ে যাবে। একই রকম কু যখন লিখবো, কিউ, তখন আমরা এটা আমরা ছোট করে দিব। এরপরে ইও যখন লিখবো তখন আমরা যুক্ত বর্ণটা ছোট করে লিখবো। মনে থাকবে এটা? কোনটা বুঝেননি? বুঝেননি কে? সবাই বুঝছেন? স্যার আচ্ছা, জি, বড় হাতের এটা মনে হয় আরেকবার যদি বলতেন। আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, আরেকবার হচ্ছে যে, যেমন ধরেন এখানে কিটা আছে, হ্যাঁ, এখানে মূল বর্ণ হচ্ছে, প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে ইয়া, ইউ, ইও এই তিনটা হচ্ছে যুক্ত বর্ণ, মানে এগুলো হচ্ছে সহকারী বর্ণ, যুক্ত বর্ণ, ঠিক আছে। এখন যুক্ত বর্ণটা ধরেন স্বাভাবিকভাবে আমি একেবারে প্র্যাকটিক্যালি বুঝাই। একটা অফিসে একজন বস যিনি একটা পাওয়ার রাখেন, উনার চাইতে উনার অধস্তন কর্মকর্তা যারা, তাদের পাওয়ার একটু কম থাকে, তারা উনার থেকে একটু থাকেন, ছোট পজিশনে থাকেন হিসাবে। এখানে পাওয়ারটা হচ্ছে কি এর কাছে, তো এইটার সাথে যখন যুক্ত বর্ণ ব্যবহার হবে তখন ওই যুক্ত বর্ণটা ছোট হবে। মানে এটা হচ্ছে কিটা হচ্ছে বস, আর ইয়াটা হচ্ছে অর্ধতন কর্মকর্তা। ওকে, হ্যাঁ, এই যে বিষয়টা, এটা এখন বুঝছেন কিনা বলেন? যুক্ত বর্ণ ব্যবহার করলে ইয়া, ইউ, ইও এই তিনটা ছোট হবে, যেটার সাথে বসাবেন সেটা বড় হবে, কিন্তু এই শব্দগুলা, এই বর্ণগুলা ইয়া, ইউ, ইও এগুলা ছোট হবে। খুবই আসতেছে না স্যার। আচ্ছা স্যার, কি এর সাথে যখন ইয়াটা হবে তখন উচ্চারণটা কি ইয়া হবে? হ্যাঁ, উচ্চারণ বলছি, উচ্চারণের কথা বলতে আসতেছি, কিন্তু আপনি এতটুকু বুঝছেন কিনা এই যে এই মানে জি স্যার, এতটুকু বলছি, এটা যে এটা ছোট হবে যুক্ত বর্ণগুলো, এটা বুঝতে পেরেছি। এতটুকু বুঝছেন। এখন আমরা উচ্চারণে যাই। আচ্ছা, যেমন ধরেন এখানে উচ্চারণটা হবে কিয়া হবে, কি
আ, কি আ, ঠিক আছে? কি আ, এটা হবে কি উ, কি উ। হ্যাঁ, এমন হবে না যে কি স্যার একটু ইউ। জি স্যার বলুন, জি বলুন, জি শুনছি আমি, বলুন, আমি শুনছি, স্যার জি। ছবি আসতেছে না স্যার। ছবি আসতেছে না, এখন আসছে? স্যার আসতেছে, ওনার মনে হয় নেট সমস্যা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? ছবিটা দেখতে পাচ্ছেন? জি একটু কমেন্ট স্যার। করুন। জি স্যার। ওকে, আপনি যার সমস্যা হচ্ছে আপনি একটু মোবাইলটা ডিভাইসটা আপনি একটু নাড়াচাড়া করেন, ঠিক আছে? তাহলে আপনি দেখতে পারবেন। আচ্ছা দেখুন, আমরা ইয়েতে যাই, আমরা দেখেন একটু 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 মিউট করেন, বিষয়টা একটু বুঝেন, একটু বুঝার বিষয় এটা, খেয়াল করবেন। এটার উচ্চারণ হচ্ছে কি, আর এটার উচ্চারণ হচ্ছে ইয়া। তাহলে আমরা নরমালি এই যে কি এর সাথে একটু মিউট করব, আমরা একটু মিউট করব, হ্যাঁ, আমরা একটু ক্লাসের সমস্যা হচ্ছে, একটু মিউট করব। আমরা যখন যুক্ত বর্ণটা ব্যবহার করব তখন দেখেন, খেয়াল করেন, স্বাভাবিকভাবে এটা হচ্ছে কি, আমি বাংলায় লিখলাম। আপনারা কি বাকিরা সবাই আমার কি স্ক্রিনটা আপনারা দেখতে মিউট পাচ্ছেন? না করলে শুনতে পাচ্ছি না, অনেকের মাইক অন কাছে করা আপনি আপনারা একটু মিউট করবেন প্লিজ। জি আচ্ছা, এখন পারভেজ কে? পারভেজ ভাই, পারভেজ ভাই, আপনি মিউট হন না কেন ভাই? দেখুন, খেয়াল করুন, একটু বুঝেন এই বিষয়টা, একটু বুঝার বিষয় তো, মানে কনসেপ্টটা ক্লিয়ার হন আগে। এটা হচ্ছে কি, কয় রস্যিকার কি লিখলাম, আর এটা হচ্ছে ইয়া, রস্যই উন্তস্তীয় আকার, কিয়া, কি ইয়া, আমি ভেঙে ভেঙে লিখলাম কিয়া। আচ্ছা ধরুন এই যে কিটা আছে এটা, আর ইয়াটা, মানে ইয়ার সাইজটা যখন বড় হবে, বড় সাইজ, এই যে পাশের এটা হচ্ছে ছোট সাইজ, ছোট সাইজ না বড় সাইজের কথা বলছি এখন। যখন কি এবং ইয়া দুইটার সাইজ সমান হবে তখন উচ্চারণ হবে কি ইয়া, এভাবে হবে উচ্চারণ। কি আলাদা উচ্চারণ হবে, ইয়াটা আলাদা উচ্চারণ, ইয়া, কি ইয়া। আচ্ছা এরপরে দেখুন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ছোট ইয়া, বড় ইয়া না, এটা ছোট ইয়া। তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে যে কিয়া। এখানে কি আর ছোট ইউ, যদি এটা ছোট ইউ না হয়ে যদি বড় এরকম ইউ হতো, মানে দুইটা সাইজ যদি সেম থাকতো, তাহলে কি হতো? তাহলে হতো যে করের শিকার কি, রস্যই উন্তস্তীয় রস্যকারী, কি ইউ, কি ইউ। ওকে, কিন্তু কিন্তু এখানে কিটা বড়, ইউটা হচ্ছে ছোট, তাহলে কি হবে উচ্চারণ? তাহলে হবে যে কি ইউ। অর্থাৎ এই যে ই যেটা আছে, ইটার উচ্চারণ হবে না, আলাদা করে ইর উচ্চারণ হবে না, কি ইউ, আর এখানে হবে কিউ, কি ইউ, এখানে হবে কিউ, একই একটা রকম। জি এই যে যুক্ত বর্ণগুলো তো অন্য একটা অক্ষরের সাথে যুক্ত হয়ে একটা উচ্চারণ হচ্ছে, যুক্ত বর্ণগুলো জি আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি কি কোনো ইয়ে করে, মানে অর্থ প্রকাশ করে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ভাবে? করে 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 এমনি, এই জন্যই তো করে বলে এখানে দেখিয়ে দিয়েছি। যখন সাইজটা সেম হবে, কথা খেয়াল করেন, দুইটার সাইজ যখন সেম হবে তখন আলাদা করে অর্থ উচ্চারণ হবে। যেমন কি, কি হচ্ছে কি, আর ইয়া যেটা, ইয়ার একটা নিজস্ব উচ্চারণ আছে, ইয়া, কি ইয়া, এভাবে হবে। যখন এটার উচ্চারণটা ছোট হবে, অর্থাৎ এটা যখন যুক্তবর্ণ হিসেবে ব্যবহার হবে, তখন রস্যই যেটা আছে, রস্যইটা হবে না, আ হবে, কিয়া, কিউ, কিউ থেকে কিউ। একই রকম কি আর ইয় যখন যোগ হবে একসাথে, মানে ইয়টা যখন ছোট হবে, যুক্তবর্ণ হিসেবে ব্যবহার হবে,
তখন এটা হবে কি ও, কি ও, কিও। এতটুকু বুঝছেন কিনা আপনারা একটু কমেন্ট করেন। জি স্যার। জি স্যার, বুঝতে ইওটা পারছি। যেটা কি হবে? জি ইও। স্যার। জি স্যার, বুঝেছি। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে একই রকম আমরা যখন এটা আমরা ব্যবহার করব, যে ধরুন ইয়ের সাথে ব্যবহার করলাম, আমরা শির সাথে ব্যবহার করলাম, হ্যাঁ, আমরা শিটা আমরা এটা ব্যবহার করলাম। আচ্ছা, তখন যদি আমরা ধরুন শি ইয়া, ঠিক আছে, তখন হবে হুম। এটা শা। ইয়া। এটা কি শা হবে? হবে। শা হবে, ঠিক আছে। একই রকম শি ইউ, এটা হবে সু। সু, তালব্যস্বর অস্বকার সু, তালব্যস্বর অস্বকার সু। এর আগে আমরা একটা সু পড়েছিলাম, সেটা হচ্ছে দন্তাস্বর অস্বকার সু। যেমন আমরা এর আগে জিবা সামনে দিয়ে না তার সেই সু সু। না 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 না, এটা হচ্ছে তালব্যস্বর অস্বকার সু, আর এটা হচ্ছে দন্তাস্বর অস্বকার সু। পার্থক্যটা বুঝছেন? এটা তালব্যস্বর অস্বকার সু, এটা দন্তাস্বর অস্বকার সু। এটা একটু জি স্যার। মোটা হবে উচ্চারণ, আর এটা হবে একটু পাতলা। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমরা সা পড়বো, তালব্যস্ব আকার সা, তালব্যস্ব আকার সা, ঠিক আছে। আচ্ছা, সা তো পড়েছি। ইয়, হ্যাঁ, এটা হবে শো, তালব্যস্ব রস্য ওকার, তালব্যস্ব ওকার শো, ঠিক আছে, তালব্যস্ব ওকার শো। একই আচ্ছা, রকম এটা তো ইউজ হয়ে গেল মনে হচ্ছে। কি, মানে আগেরটার সাথে যদি পড়ি, তাহলে হুম, শির সাথে যদি ইয়া হয়, শিয়া হইতো, কিন্তু আপনি বললেন কি এটা হবে শা। হ্যাঁ, এটা আমরা যখন আপনি ধরেন শিয়া যেটা হয়, শিয়া যখন হবে তখন আপনি এই যুক্ত বর্ণটাকে আপনি বড় করে যখন হবে তখন শি ইয়া হবে, শিয়া। কথা বুঝছেন? আচ্ছা, যেমন ধরেন আপনি যদি শাসিন লেখেন, যেমন ধরেন আপনি যখন শাসিন লিখলেন, ঠিক আছে, এই শব্দটা কিন্তু আপনি শিয়াসিন বলতে পারবেন না, আপনাকে এটাকে বলতে হবে শাসিন। বুঝতে পেরেছেন? আপনি যিনি প্রশ্ন করছেন উনি কি বুঝছেন? আমি আসলে প্রশ্ন করতে এটা বুঝতে পারছি, বাট আমি মানে নিজে নিজে বুঝতেছি যে এটা ইউনিক হয়ে যাচ্ছে উচ্চারণটা। মানে আগের যেগুলো হুম, কিয়া, আগে, ওটা হুম, এটা শিয়া হতো। কিন্তু আপনি হুম, বলতেছেন এটা হয়ে যাচ্ছে, মানে এটা ইউনিক হবে হয়ে সা। যাচ্ছে উচ্চারণ। হ্যাঁ, যখন আমি আপনাকে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনি যখন উচ্চারণ করবেন তখন এভাবে উচ্চারণ করতে হবে আপনাকে। কথা জি বুঝছেন? জি, বুঝতে পারছি। যেমন আপনি যদি এখন এখানে শি ইয়া পড়েন, তাহলে আমি যেটা লিখলাম তখন আপনাকে শাসিনটা হয়ে যাবে শিয়াসিন হয়ে যাবে, হবে বিষয়টা। শাসিন শব্দের অর্থ কি? ছবি না? তো আপনি তাহলে কি হবে, উচ্চারণটা শিয়াসিন হবে। শিয়াসিন কোনো অর্থ আছে, কোনো উচ্চারণ আছে? নাই। তখন এটা কি হবে? শাসিন হবে। তার মানে আমরা যখন এই ইয়াটা যখন আমরা বড় করে দিব তখন হবে শিয়া, যখন আমরা ছোট করে দিব তখন এটা সা হয়ে যাবে, শাসিন। প্র্যাকটিক্যাল উচ্চারণ। বুঝতে পেরেছেন এতটুকু? জি জি, এখন বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হবে চা, চা, ঠিক আছে। চ এর সাথে চি এর সাথে ইয়া হবে চা। আচ্ছা, একই রকম চি এর সাথে ইউ হবে চু, একই রকম চি এর সাথে ইউ হবে চো, 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 ওকে, চো, চা, চু, চো। আচ্ছা, এখানে আমরা হলো এই যে কনসোনেন্টের দ্বিতীয় অক্ষরগুলোর সাথে আমরা যুক্ত বর্ণগুলো যুক্ত করতেছি। প্রথম অক্ষর যেমন এখানে একটা ইয়ে ছিল, কা ছিল, তারপর সা ছিল, ওগুলো তো আমরা করলাম না। এখানে যে চার্টটা আমি আপনাকে দিচ্ছি, এই যুক্ত বর্ণগুলো ওই চার্টের সাথে ব্যবহার হবে।
আচ্ছা আচ্ছা, শুধু এই অক্ষরগুলোর সাথেই মানে যুক্ত হবে। হুম হুম শুধুমাত্র এই অক্ষরগুলোর সাথে, স্পেসিফিকলি এই অক্ষরগুলোর সাথে যুক্ত হবে, এর বাহিরে কোনো অক্ষরের সাথে যুক্ত হবে না, কারণ এর বাহিরে যেগুলো আছে ওইগুলোর সাথে মানে ওইরকম কোনো শব্দ জাপানিজে নাই। এই কারণে স্পেসিফিকলি এই সব অক্ষরগুলোর সাথে যুক্ত বর্ণ যোগ হবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন উনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করেছেন যে এখানে টিয়া হওয়ার কথা, দেখুন এখানে হবে যে সা, এখানে হবে চা, কিন্তু এই জায়গায় নিয়ের সাথে যখন ইয়াটা যোগ হবে তখন এটা না হবে না, এটা হবে যে নিয়া। এটা হচ্ছে ব্যতিক্রম। কারণ কেন কেন না হবে? আমরা না পড়েছিলাম না, এটা নাটা পড়েছি তাই না? তো এই যে নাটা পড়েছি, যদি এটাও যদি হয় যে না, তাহলে তো পার্থক্য নাই। এই জন্য এটা হবে নিয়া, এটা হবে যে নিয়া, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা আপনারা একটু মাথায় রাখবেন। নিয়ের সাথে ছোট ইয়া যখন হবে তখন এটা হবে যে নিয়া, এটা না হবে না, এটা নিয়া হবে। আচ্ছা, এরপর হচ্ছে নিয়ের সাথে যখন ইউটা হবে তখন হবে যে নিউ, নিউ, দন্তান রস্বীকার রস্ব উ, নি উ। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে আমরা অলরেডি নু পড়েছিলাম, এরকম একটা শব্দ আমরা পড়েছিলাম নু। ঠিক আছে? এই জন্য এটা নু হবে না, এটা হবে যে নিউ। স্যার লেখাগুলো একটু যদি বোল্ড করে দিতেন তাহলে দেখতে ভালো হতো। ওকে ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, এই কথা। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে এটা যেটা আছে এটা হবে নিও, নি ও, নি ও। তারপরে তাহলে এই যে প্যারা ইয়াটা আছে, লাইনটা আছে, এই লাইনটা হবে জি আমাদের তো হুম এমনি একটা সা আছে না? হুম আছে, আমাদের সা নাই, আমাদের সা আছে। একটা সা নাই, না, ওইটা কি? আর আমাদের সা না, আমাদের সা নাই, আমাদের এটা আছে। আমাদের কাছে সা আছে, আমাদের কাছে সা নাই। আচ্ছা আচ্ছা, এটা সা। এটা হচ্ছে দন্ত স আকার সা, আর এটা হচ্ছে তালিব্য স আকার সা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এটা, এটা এটাও একই রকম, এটা হবে হিয়া, হিয়া হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কাছে অলরেডি একটা হা আছে, আমরা একটা হা পড়েছিলাম, এই জন্য এটা হা হবে না, এটা হবে হিয়া। এটা হবে হিউ, হিউ। এটা হবে হিও, হিয়া, হিউ, হিও। এটা হবে মিয়া, মি আ। কারণ কারণ হচ্ছে আমাদের কাছে একটা মা আছে অলরেডি। আমরা যদি এটা মা বলি তাহলে আমাদের কাছে একটা মা আছে, এই জন্য এটা মিয়া হবে, এটা মা হবে না। এটা হবে মিউ। ঠিক আছে? কেন মিউ হবে? কারণ আমাদের কাছে একটা মু আছে, আমরা মু পড়েছিলাম, এই জন্য এটা মু হবে না, এটা মিউ হবে। এটা হবে মি অ, মিও। কারণ আমাদের কাছে একটা মো আছে, একটা মো অলরেডি আমরা পড়েছি, এই জন্য এটা মিও হবে, এটা মো হবে না। আমি আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা যাই। এটা এটা রা হবে না, এটা হবে রিয়া, রিয়া। কারণ আমাদের কাছে একটা রা অলরেডি আছে,
এই জন্য এটা রিয়া হবে, এটা হবে রিয়া, এটা রা হবে না। এরপর আমাদের রিউ হবে, এটা রিউ, কারণ আমাদের কাছে একটা অলরেডি রু আছে, এই জন্য এটা রু হবে না, এটা হবে রিউ। এটা হবে রিও, রিও, ঠিক আছে, রিও, কারণ আমাদের কাছে একটা রো অলরেডি আছে, আমরা রো পড়েছিলাম, রো, এই জন্য এটা হবে রিও। আমি যেগুলা কালার করা আছে, কালার করা, যেমন নিয়া, নিউ, নিও, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও, এই কয়েকটা বর্ণ ইয়া উচ্চারণ হবে। হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও। আর উপরের যে দুটা আছে এটা হবে সা, সু, শো, চা, চু, চো। এতটুকু বুঝছেন কিনা আপনারা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কনফিউশন ক্লিয়ার তো না? মানে আমরা এর আগে যে ইয়েগুলো পড়েছি এগুলোর সাথে কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? কথা না বলবেন, কথা স্যার। না। না স্যার। ওকে, জি এগুলো একটু স্যার, মুখস্থ রাখবেন। আর এই যুক্ত বর্ণগুলো শুধুমাত্র এগুলোর সাথে ব্যবহার হবে, যুক্ত বর্ণগুলো শুধুমাত্র এগুলোর সাথে ব্যবহার হবে। এটা আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। কোনটা মুখস্থ করবেন? নর্মালি এই যে এখানে সা হচ্ছে, সু হচ্ছে, এখানে শিয়া হচ্ছে না, ঠিক আছে? একজনে যে প্রশ্ন করলেন যে এখানে শিয়া হওয়ার কথা, এখানে শিয়া এখানে এভাবে হচ্ছে না, যখন যুক্ত বর্ণ ছোট হবে তখন এটা সা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সা, সু, শো, চা, চু, চো, এই দুটা বাদে বাকি যেগুলো আছে, ঠিক আছে, যেমন এখানে নিয়া, নিউ, নিও, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও, এটা আপনারা একটু মুখস্থ রাখবেন, ভালোভাবে একটু মুখস্থ রাখবেন। তাহলে আমাদের এই পার্টটা আমরা ক্লিয়ার, তাই তো? এই পার্টটা ক্লিয়ার, এই পার্টটা ক্লিয়ার সবাই নাকি? যুক্ত জি বর্ণের স্যার। পার্টটা। আচ্ছা, আর জি এই স্যার। পার্টটা ক্লিয়ার তো না? মানে তেন তেন এবং মারুর ভিতরে যে পার্থক্যটা, এই পার্টটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা তেন তেন এবং মারু এখানে যে এগুলা লিখেছি ওয়ার্ড, এগুলার বাহিরে কোনো বর্ণের সাথে ব্যবহার হবে না, এগুলোর সাথে ব্যবহার হবে। আচ্ছা, আর যুক্ত বর্ণ এখানে যা লিখেছি তার বাহিরে কোনো যুক্ত বর্ণ ব্যবহার হবে না। কিছু যুক্ত বর্ণ আছে কাতাকানাতে, আলাদা কিছু যুক্ত বর্ণ অ্যাড হবে। আমরা যখন কাতাকানা পড়বো তখন আমরা এটা পড়বো, একসাথে আমরা হিরাগানা কাতাকানা দুইটা পড়লে আমরা এলোমেলো করে ফেলবো। আপাতত আমরা হিরাগানা এতটুকু মাথায় রাখবো, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এর পরের ইয়েতে যাই। আমরা গতকালকে কিছু বিষয় পড়েছিলাম, সেটা হচ্ছে গতকালকে আমরা একটা বিষয় পড়ার চেষ্টা করেছিলাম। আপনাদের সবাইকে আমরা কিছু শব্দ দিয়েছিলাম পড়ার জন্য গতকালকে। আমরা আজকে এগুলো একটু মিনিং সহ পড়ার চেষ্টা করব। হতাশি মানে আমি। জি, দেখা যাচ্ছে তো এটা না? জি স্যার। জি ওকে, স্যার। প্রথম যেটা আছে এটা হচ্ছে ওয়াতাশি। প্রথম যেটা আছে এটা হচ্ছে ওয়াতাশি, ওয়াতাশি। ওয়াতাশি শব্দের অর্থ হচ্ছে আমি। আর এই যে দেখুন, ওয়াতাশির সাথে, এটা হচ্ছে ওয়াতাশি, ঠিক আছে? ওয়াতাশির সাথে আমরা যখন এই যে ওয়াতাশির সাথে যখন আমরা তাচি। তাছি, তাছিটা ব্যবহার করব, জাস্ট আলাদা করে আমরা তাছি ব্যবহার করতেছি, ঠিক আছে? ওয়াতাশি, তাছি, তখন এটার অর্থ হয়ে যাবে আমরা। ওয়াতাশি, তাছি, আমরা,
জাস্ট ওয়াতাসির সাথে তাছি ব্যবহার করব আমরা। আচ্ছা, এরপরে আনাতা হচ্ছে তুমি, আর আনাতার সাথে তাছি ব্যবহার করলে আনাতা তাছি মানে হচ্ছে তোমরা। ঠিক আছে, আনাতার সাথে একই রকম তাছি ব্যবহার করলে আনাতা তাছি মানে হচ্ছে তোমরা, তুমি থেকে তোমরা। ওকে, এরপরে হচ্ছে আনহিত। আনহিত হচ্ছে অর্থ হচ্ছে সে, আনহিত অর্থ হচ্ছে সে মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি অথবা সে। দেখুন এখানে হচ্ছে আনকাতা। আনকাতা শব্দের অর্থ হচ্ছে সে। দেখুন দুইটা কথা চলে আসছে, একটা হচ্ছে আনহিত সে, আনকাতা সে। পার্থক্য কি? দুটার ভিতরে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আনহিত নর্মাল কথা বলার সময় ব্যবহার করব, আনহিত। কিন্তু যখন আমরা কাউকে সম্মান দিয়ে বলবো, হ্যাঁ, যেমন আমরা বাংলায় যখন কথা বলি তখন যদি আমরা আমাদের জুনিয়রদেরকে বিষয়ে কথা বলি তখন বলি যে ও তো আসছিল, হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে, ও শব্দটা ব্যবহার করি, অথবা সে আসছিল তার সাথে কথা হয়েছে। এটা হচ্ছে জুনিয়রদের সাথে ব্যবহার করি। আর আমরা যারা সিনিয়র তাদের সাথে ব্যবহার করি যে উনি তো এসেছিলেন, উনার সাথে কথা হয়েছে, উনি। আচ্ছা, এটা হচ্ছে জুনিয়র সিনিয়রের উদাহরণ দিচ্ছি এই জন্য, মানে বিষয়টা কিন্তু এখানে কিন্তু ওই রকম না, অনেকটা ওই রকম কিন্তু পুরোপুরি না। আনহিত ব্যবহার করে যে মূলত মানে আপনি নর্মাল কারোর সাথে কথা বলছেন তখন আপনি উনাকে আনহিত বললেন, কিন্তু আপনি যখন কাউকে সম্মান দিয়ে কথা বলতে চাচ্ছেন তখন আনকাতা ব্যবহার করবেন। এই আনকাতাটা কোথায় ব্যবহার হয়? আনকাতাটা ব্যবহার হয় নর্মালি আপনি কোথাও জব করছেন, আপনি উনাকে সম্মানিত কোনো ব্যক্তি, তখন আপনি উনাকে, যেমন নর্মালি যারা রেস্টুরেন্টে জব করে কিংবা যারা কোম্পানিতে জব করে তারা যারা কাস্টমার আছে তাদেরকে আনহিত বলে না, তারা বলে যে আনকাতা। ঠিক আছে, এই দুটোর ভিতরে পার্থক্য এটা, আনহিত আর আনকাতা। মনে থাকবে এই বিষয়টা, পার্থক্যটা মনে থাকবে, একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, স্যার আনহিত। আরেকবার বলবেন প্লিজ। আনহিতটা হচ্ছে নর্মাল আমরা যখন কথা বলি কারোর সাথে, নর্মাল কথাবার্তা, হ্যাঁ, এত বেশি সম্মান দেওয়ার প্রয়োজন নাই, তখন আমরা আনহিত ব্যবহার করব, অর্থাৎ সে। আর যখন কাউকে সম্মান দিয়ে কথা বলবো, নর্মালি কাস্টমার, দোকানের কাস্টমার কিংবা আপনার রেস্টুরেন্টে বা শিক্ষক, মানে আনকাতা, সম্মান দিয়ে কথা বলবেন কাউকে, হ্যাঁ, আপনি বসকে বললেন, ঠিক আছে, তখন আনহিত বলবেন না, আপনি আনকাতা ব্যবহার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য আনহিত আর আনকাতা। এটা ক্লিয়ার কিনা আপনারা? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপর হচ্ছে মিনাসান। মিনাসান শব্দের অর্থ হচ্ছে সবাই, সবাই মানে হচ্ছে এভরিওয়ান। ঠিক আছে, মিনাসান, মিনাসান। ঠিক আছে, আচ্ছা, তো এই মিনাসান শব্দের অর্থ, এই মিনা এখানে মূলত দুইটা শব্দ, এটা হচ্ছে মূলত দুইটা শব্দ, এক হচ্ছে মিনা আর একটা হচ্ছে সান, দুইটা শব্দ এখানে। সানটা কেন ব্যবহার হয়? সানটা ব্যবহার হয় যে নর্মালি জাপানে প্রত্যেক মানুষের নামের পরে সান ব্যবহার করে, এটা হচ্ছে ভদ্রতার সাথে ব্যবহার করে সান। যেমন ধরেন আপনার নাম যদি হয় করিম তাহলে আপনাকে বলবে করিম সান, আপনার নাম যদি হয় রহিম আপনাকে বলবে রহিম সান। ঠিক আছে, আপনার নাম যদি হয় আব্দুর রহমান আপনাকে বলবে আব্দুর রহমান সান। অর্থাৎ এটা আরো খোলাখুলি ভাবে যদি আমি বলি, আমরা নর্মালি একজন মানুষকে আমরা যখন সম্মান দিই আমরা বলি যে রহিম ভাই, করিম ভাই, এই যে ভাই শব্দটা ব্যবহার করি। ঠিক আছে, অর্থাৎ সম্মান দিয়ে কথা বলি, পোলাইটলি। স্যার আমরা মনে হয় যে বাংলায় জনাব বা ব্যবহার করি এরকম। জনাব, জনাব রহিম, জনাব করিম। জনাব রহিম বা জনাব করিম আপনি এভাবে বলতে পারেন। ঠিক আছে, জি কি বলছিলেন আপনি? কেউ একজন কি বলছিলেন? জি স্যার, এটাই বলছিলাম, যেমন করিম সাহেব, আমরা যেরকম সাহেব বা জনাব ব্যবহার। রাইট রাইট রাইট, হ্যাঁ। তো সান দিয়ে মূলত সাহেবটা বোঝানো হয় আর কি। ঠিক আছে, মানে সম্মান দিয়ে কথা বলে আর কি, সানটা ব্যবহার হয়। তাহলে মিনাসান শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ, যেমন ধরুন আমি যদি এখানে মিনাসানের জায়গায় যদি আমি আরেকটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে ধরুন ব্যবহার করলাম যে মিন্না। ঠিক আছে, মিন্না শব্দের অর্থ হচ্ছে সবাই, একই রকম। ঠিক আছে, মিন্না, যেমন আমাদের 5 এর বইয়ের নাম মিন্নানো নিহঙ্গ, মানে সবার জন্য বা জাপানি ভাষা,
মিন্না নো নিহঙ্গো, এটার অর্থ কিন্তু সবাই। তবে এই যে মিনা থেকে মিন্না এসেছে, কিন্তু মিনা সান যখন আপনি কাউকে সম্মান দিয়ে কথা বলছেন, তখন আপনি মানে কোনো একজন ব্যক্তিকে, ধরেন আপনি একটা অডিটোরিয়ামে কারোর সাথে কথা বলছেন, আপনি দুজনের সাথে কথা বলছেন, আপনি কয়েকজনের সাথে কথা বলছেন, তখন আপনি মিনা সান বলে সম্বোধন করা হয়। ওকে, মিনা সান, জনাব। আচ্ছা, তাহলে আমি, তুমি, সে, আমরা, সবাই, এই তিনটা আমরা শেষ করেছি। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এর পরের পার্টে যাই। আমরা কিছু নাউন পড়বো। ঠিক আছে, নাউনটা পড়বো কিভাবে? যেমন এখানে লেখা আছে, এখানে পড়েন তো, এখানে কি লেখা আছে? সেন্সেই। সেন্সাই। সেন্সেই। সেন্সেই শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। ঠিক আছে, শিক্ষক। হ্যাঁ, আচ্ছা। কিয়োশি শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। কিয়োশি শব্দের অর্থ আবার শিক্ষক। আচ্ছা, এখানে অনেকে, আমার জানা মতো অনেকে হয়তো N5 শেষ করেছেন আগে। কেউ যারা আছেন একটু বলেন, সেন্সি আর কিয়োশি দুটোর ভিতরে পার্থক্য কি? কি পারবেন? সেটা হলো কি, যখন হলো অন্যজনকে শিক্ষক বলবো তখন সেন্সে, আর যখন নিজেকে শিক্ষক বলবো তখন হবে কিউএসি। রাইট। যখন কেউ একজন বলবে, আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের টিচার রাস্তায় হেঁটে যাচ্ছেন, আমরা বলছি উনি আমার সেন্সি। আর উনাকে যদি জিজ্ঞেস করা হয় প্রফেশন, স্যার আপনি কি করেন, ঠিক আছে, কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আমি একজন কিয়োশি। ঠিক আছে, যখন সে নিজের পরিচয় দিবে তখন উনি বলবেন যে কিয়োশি। আর যখন অন্য কেউ তাকে বলবে তখন সে সেন্সি বলে ডাকবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য, কিয়োশি আর সেন্সের ভিতরে পার্থক্য এটা। এরপরে হচ্ছে গাকুসেই। গাকুসেই শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট, ছাত্র। এরপর হচ্ছে কাইশা। আচ্ছা, কাইশা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। আচ্ছা, আমরা শা যে উচ্চারণটা পড়তে গিয়ে আমরা একটা বিষয় আমরা দেখেছি, শা উচ্চারণটা, হ্যাঁ, শা উচ্চারণটা আমরা পড়তে গিয়ে একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে একজন যেটা বলেছেন যে এখানে শিয়া, ঠিক আছে, শিয়াটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শা কেন হয়েছে? আচ্ছা, দেখুন এখানে এই যে শব্দটা আছে, এই শব্দটা কা ই, তারপরে হচ্ছে শি, ইয়াটা কি ছোট না বড়? ছোট মনে হচ্ছে। ছোটই, এটা ছোট মনে হচ্ছে বলতে এটা ছোটই। ঠিক আছে, এখন দেখুন আমি যদি এই শব্দটা যদি উচ্চারণ করি কাইশিয়া, তাহলে কি উচ্চারণটা কি সঠিক হচ্ছে? যিনি আমাকে প্রশ্ন করেছেন, আমি জানি না আসলে কি প্রশ্ন করেছেন, আমি ওনাকে প্রশ্নটা করতে চাচ্ছি। এখানে যদি আমরা শিয়া বলি, উচ্চারণ কি ঠিক হবে কাইশিয়া? না না, ঠিক হবে না। আমি আসলে কোয়েশ্চেনটা করেছিলাম। ঠিক আছে, এখন বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা হবে যে কাইশা। ঠিক আছে, কাইশা। ওকে, কাইশা। কাইশা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। ঠিক আছে, কাইশা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। আচ্ছা, জাস্ট আপনি কাইশা, এই যে কাইশাটা লিখলেন, কাইশাটা লিখার পরে এটার সাথে আপনি ইন ব্যবহার করলেন, ইন, কাইশা ইন। ঠিক আছে, কাইশা ইন শব্দের অর্থ হচ্ছে কোম্পানির কর্মকর্তা। ঠিক আছে, কাইশা ইন। ওকে, আর যদি আমি বলি শুধুমাত্র কর্মকর্তা, ব্যাপারটা খেয়াল করেন, একটু বুঝার বিষয় আছে। আমরা যদি বলি যে উনি হচ্ছেন জনাব করিম সাহেব, উনি এই কোম্পানির নাম যে কোনো একটা ধরেন, উনি এই কোম্পানির আইএমসি একটা কোম্পানির নাম, উনি স্কয়ার ধরেন, স্কয়ার কোম্পানি, উনি হচ্ছেন স্কয়ার কোম্পানির কর্মকর্তা। ঠিক আছে, তখন আমরা বলবো যে কাইশাইন, উনি হচ্ছেন স্কয়ার কোম্পানির কাইশাইন, অর্থাৎ উনি এই কোম্পানির কর্মকর্তা। শুধুমাত্র যদি আমরা বলি যে উনি কি, করিম সাহেব কি, করিম সাহেব হচ্ছেন একজন কর্মকর্তা, তখন আমরা কাইশাটা ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব যে শুধুমাত্র শাইন ব্যবহার করব। একবার যাও। আচ্ছা, তখন আমরা কি করব? তখন আমরা ব্যবহার করব যে শুধুমাত্র শাইন ব্যবহার করব। এই কাইশাইন আর শাইনের ভিতরে পার্থক্যটা বুঝছেন কিনা আপনারা? জি স্যার।
ওকে, এরপরে দেখুন একদম সিম্পল বিষয়টা, জাস্ট একদম সিম্পল মাথায় রাখার চেষ্টা করবেন, একদম সিম্পল, ঠিক আছে। কাইসা শব্দের অর্থ কোম্পানি, কাইসা ইন হচ্ছে কোম্পানি কর্মকর্তা, আর শাইন হচ্ছে শুধুমাত্র কর্মকর্তা, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে যেমন ধরুন গিনকো। গিনকো শব্দের অর্থ কি? গিনকো শব্দের অর্থ হচ্ছে ব্যাংক। গিনকো শব্দের অর্থ কি? ব্যাংক। গিনকোর সাথে আপনি যখন এই যে গিনকো, এই গিনকোর সাথে আপনি কি করছেন? ইনটা যোগ করেছেন, ইন, তখন গিনকোইন শব্দের অর্থ হচ্ছে ব্যাংকের কর্মকর্তা। গিনকো শব্দের অর্থ হচ্ছে ব্যাংক, আর গিনকোইন শব্দের অর্থ হচ্ছে ব্যাংকের কর্মকর্তা। আচ্ছা, এরপরে হচ্ছে ঈশা। ঈশা ঈশা হচ্ছে ডাক্তার, ঠিক আছে, ডাক্তারকে ঈশা বলে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, জাপানে মূলত ডাক্তারকে সেন্সিও বলে। আমরা যে সেন্সি পড়েছি শিক্ষক, মূলত জাপানে ঈশাকে মানে ডাক্তার সাহেবকে সেন্সি বলে। জাপানে শুধুমাত্র দুইটা প্রফেশনের মানুষকে সেন্সেই বলে। এক হচ্ছে যিনি টিচার শিক্ষক, উনাকে সেন্সেই বলেন, আর এক হচ্ছেন যিনি ঈশা ডাক্তার, উনাকে সেন্সেই বলেন। ঠিক আছে, মনে থাকবে এই বিষয়টা। শুধুমাত্র এই দুইটা প্রফেশনের মানুষকে সেন্সেই বলে। একজন হচ্ছেন টিচার, যিনি হচ্ছে মানে পড়াশোনা শিক্ষা দেয়, শিক্ষক, শিক্ষক, আর হচ্ছেন সেন্সেই, আর হচ্ছে ডাক্তারদেরকে সেন্সেই বলেন। ঠিক আছে, তার অফিসার বা কর্মকর্তা বা পুলিশ ওনাদের আলাদা না, উনাদের আলাদা, উনাদের যে নাম আছে ওই নাম ধরে বলবে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই দুটা ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে আর ডাক্তারদের ক্ষেত্রে সেন্সেইটা ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ক্যানকিউসা। ক্যানকিউসা, ঠিক আছে, ক্যানকিউসা শব্দের অর্থ হচ্ছে গবেষক। ঠিক আছে, যিনি গবেষণা করেন উনাকে বলা হয় ক্যানকিউসা। ওকে, যিনি রিসার্চ করেন, গবেষণা করেন, উনাকে বলা হয় ক্যানকিউসা, মানে হচ্ছে গবেষক। আচ্ছা, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার, এটা কাতাকানা লেখা, আমি এটা একটু স্কিপ করি, এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি, আমরা যেহেতু এখনো কাতাকানায় যাইনি, আমি এটা একটু স্কিপ করে যাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে দেখুন আমরা দাইগাকু। দাইগাকু শব্দটা হচ্ছে দাইগাকু শব্দটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি। দাইগাকু হচ্ছে ইউনিভার্সিটি, দাইগাকু হচ্ছে ইউনিভার্সিটি। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু খেয়াল করবেন, আরেকটা বিষয় একটু বলি। আমরা একটা বিষয় পড়েছিলাম, সেটা হচ্ছে আমরা ছোট সু পড়েছিলাম না? ছোট সু মানে ছুটা পড়েছিলাম না আমরা? ছু, এটার উচ্চারণ হচ্ছে মূলত সু, তাই তো? সু। আচ্ছা, যখন এই ছুটা কোনো একটা মানে আপনি যখন ডবল উচ্চারণ করবেন, ঠিক আছে, ডবল উচ্চারণ করতে চাইবেন, তখন এই ছুটা ছোট হয়ে যাবে। যেমন ধরেন খেয়াল করেন, এখানে গায়ের পরে সু, এরপরে কো, এরপরে উ, তাই তো? চারটা শব্দ আছে, চারটা বর্ণ আছে। এখানে ছুটা ছোট না বড়? ছুটার সাইজটা কি এগুলোর মতো নাকি একটু ছোট? ছোট না? ছোট স্যার, ছোট। যখন এরকম ছুটা ছোট হবে, ছুটা যখন ছোট হবে, তখন ছুয়ের পরে যে বর্ণটা আছে, এখানে কি বর্ণ আছে ছুয়ের পরে? এটা কিসের বর্ণ? কি বর্ণ এটা? ছুয়ের কো, এটা হচ্ছে কো। যখন এরকম ছোট সু বসবে, এর পরের যে বর্ণটা আছে এই বর্ণটার উচ্চারণ হবে ডবল উচ্চারণ হবে। যেমন এখানে লেখা আছে গা, ছোট সু, এরপরে কো, তাহলে উচ্চারণ হবে গাক্কো। কি হবে? গাক্কো। একটু বলবেন, গাক্কো। সুটা না হয়ে পরে কোটা ডাবল হয়ে, সুটা যখন ছোট হবে, এরপরে যখন কোটা হবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে ডবল। ছোট সু এর পরে যে বর্ণটা থাকবে এটার উচ্চারণ ডবল হবে। বুঝছেন এটা?
এটা বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। সু থাকলে সুটা হবে না, ছোট থাকলে হবে না, পরের অক্ষরটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে সু যেটা আছে এটার উচ্চারণটা আর হবে না, ঠিক আছে? পরের অক্ষরটার উচ্চারণ ডাবল হয়ে যাবে। গাক্কৌ, গাক্কৌ শব্দের অর্থ হচ্ছে স্কুল, ঠিক আছে? গাক্কো শব্দের অর্থ হচ্ছে স্কুল। আর দাইগাকু যেটা আছে, দাইগাকু শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে একটা পার্থক্য আছে, এই ইয়েটাতে একটু দেখবেন, এটাতে জাস্ট একটা পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কয়টা বাজে এখন? এতক্ষণ পরে যদি, আচ্ছা দেখুন, এটা দেখতে পাচ্ছেন তো না? এটা আচ্ছা, এই যে দেখেন, এটা এটা ইও যেটা আছে, এই ইওটা হচ্ছে ছোট, বিটা হচ্ছে বড়, এরপরে হচ্ছে উ, এরপরে হচ্ছে ইন। এটা উচ্চারণটা হবে বিওইন, বিওইন, বিও, বিও, বিওইন। আর এখানে দেখেন বি আছে, ইওটা হচ্ছে বড়, এটা হবে বি ইও ইন, এটা হবে বিওইন, এটা হবে বি ইও ইন, বি ইও ইন। দুটার ভিতরে উচ্চারণে যেমন দেখুন, স্পেলিং কিন্তু সেম, খেয়াল করুন স্পেলিং। এখানে যেমন বি আছে, ইও আছে, উ আছে, ই আছে, ন আছে, এখানেও কিন্তু সেম সবকিছু আছে, বি ইও উ ই ন, ঠিক আছে? উচ্চারণ কিন্তু লেখাটা কিন্তু সেম। শুধুমাত্র এই ইও যেটা আছে, এই ইওটার কারণে এখানে বড় ইও আসছে আর এখানে ছোট ইও আসছে। এই ইওটার কারণে, ইওটার সাইজের কারণে অর্থটা ডিফারেন্ট হয়ে গেছে। যেমন এখানে বিওইন, একটা হচ্ছে হাসপাতাল, আর একটা হচ্ছে বিইওইন, বিইওইন, এটা হচ্ছে সেলুন। পার্থক্যটা মনে রাখবেন। এরপর হচ্ছে দেনকি, দেনকি শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিসিটি, দেনকি শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিসিটি, দেনকি অর্থ হচ্ছে ইলেকট্রিসিটি। আচ্ছা, এরপরে আসুন দারে, দারে শব্দের অর্থ হচ্ছে হু, কে, দারে হচ্ছে কে। আর দোনাতা যেটা আছে, দোনাতা শব্দের অর্থ হচ্ছে কে, ঠিক আছে? আচ্ছা দেখুন, এই দারে শব্দের অর্থ হচ্ছে কে, আবার দোনাটা শব্দের অর্থ হচ্ছে কে। দুটোর ভিতরে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে দারে আমরা নর্মালি ব্যবহার করব, দারে, দারে দেস্কা। আর দোনাতা হচ্ছে মানে সম্মান দিয়ে জিজ্ঞেস করব, দোনাতা দেস্কা, উনি কে, ঠিক আছে? এরপরে সাই, সাই শব্দের অর্থ হচ্ছে বয়স। আমরা যদি জিজ্ঞেস করি যে আপনার বয়স কত, এর সাই যেটা, সাই হচ্ছে বয়স। আর এখানেও একই রকম আছে নান, নান শব্দের অর্থ হচ্ছে কত, নান শব্দের অর্থ হচ্ছে কত অথবা কি, কি অথবা কত, এটা হচ্ছে নান। নানের সাথে যখন আমরা সাইটা ব্যবহার করব তখন হয়ে যাবে নান সাই, অর্থাৎ আপনার বয়স কত। আচ্ছা, এই নান সাই যেটা আছে, এই নান সাইটাকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে ওই কুৎসু, ওই কুৎসু, ওই কুৎসু। ওই কুৎসু শব্দের অর্থ হচ্ছে আপনার বয়স কত, ওই কুৎসু শব্দের অর্থ হচ্ছে বয়স কত। তাহলে নানসাই যেটা আছে এটার অর্থ হচ্ছে বয়স কত, আবার ওই কুৎসু যেটা আছে এটার অর্থ হচ্ছে বয়স কত, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে হাই, হাই হচ্ছে ইয়েস, ইয়েস হাই। আর ইয়ে, ইয়ে শব্দের অর্থ হচ্ছে নো, না। হাই হচ্ছে ইয়েস, আর ইয়ে শব্দের অর্থ হচ্ছে নো, না। শব্দের অর্থগুলো ইয়েটা বুঝতে পেরেছি। ইয়েটা আমি বুঝলাম না উচ্চারণটা। কোনটা? এই যে লাস্টে যেটা ইয়ে বললেন, ইয়ে, নো উচ্চারণ হচ্ছে যেটা, নো। ইয়ে হচ্ছে ইয়ে, ই ই এ, ইয়ে একটু টান দিয়ে বলতে হবে, ইয়ে, ইয়ে, ই এ, মানে ইটা একটু টান দিয়ে পড়তে হবে, ই এ, ইয়ে, ঠিক আছে? ইটা ইটা যে দুই
এবার বলতেছি আমরা ইটা তো এখানে দেখতেছি। ইটাকে আমরা ডবল একটু লম্বা করে টান দিব, ইয়ে। আচ্ছা ওকে, এই লম্বা করে টান দিব, এখন বুঝতে পারছি। হ্যাঁ, একটু মানে লম্বা করে টান দিব, ইয়ে। আর যদি একটা ই থাকতো তাহলে হতো যে ইয়ে, আর দুটা ই থাকার কারণে একটু লম্বা করে টান দিব, ই এ। এটার জি অর্থ জি হচ্ছে নো, না। ওয়ার্ড মিনিং গুলো বুঝতে পারছেন কিনা আপনারা? জি স্যার। আচ্ছা, আসুন আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখুন, এখানে কিছু কথা আছে। এখন ওয়াতাসি শব্দের অর্থ হচ্ছে আমি, ঠিক আছে? এখন আমি যদি বলি আমি হচ্ছি একজন গাকসেই, গাকু সেই, আমি হচ্ছি ছাত্র, ঠিক আছে? আচ্ছা বলুন তো, আমি ছাত্র, এটার জাপানিজ কি হবে? যারা আগে N5 করা নাই, আপনারা একটু ওনাদেরকে সুযোগ দিবেন। আমি ওয়াতাশি ওয়া গাছেই গাকু। ওয়া কেন আসছে? স্যার আমি দেখছিলাম ইউটিউবে ওয়া ইউজ হয়। আচ্ছা, ওকে। আর কেউ বলবেন ওয়াতাশি মানে আমি হচ্ছি ছাত্র। আমরা একটু জয়েন করি, দুইটাকে একটু যে জয়েন করি। ওয়াদাসে ওয়া হবে, ওয়াটা হচ্ছে যে স্যার এটা পার্টিকেল যোগ হবে মাঝখানে স্যার, পটাশের যোগ, ওয়া পার্টিকেল। পার্টিকেল তো যোগ হবে, ঠিক আছে, কিন্তু যারা একেবারে পারে না, আমি তাদের জন্য কোশ্চেনটা করছি এই জন্য যে এখানে আমি কথাটা বলার জন্য, ঠিক আছে, যে উনাদেরকে আমি ওয়াতাশি ওয়া বললে ওরা বুঝবেন আচ্ছা না, আচ্ছা সরি স্যার। ঠিক আছে আর কি। তাহলে এখানে হচ্ছে ওয়াতাশি, আর এটা হচ্ছে গাকু সেই। আমি যদি বলি আমি ছাত্র, আমি ছাত্র, ওয়াতাশি গাকু তাহলে স্বাভাবিকভাবে চলে আস ওয়াতাশি, গাকু। ওয়াতাশি গাকু সেই, ওয়াতাশি গাকু সেই। তাহলে শব্দটা চলে আসতেছে ওয়াতাশি গাকু সেই, মানে হচ্ছে আমি ছাত্র। আচ্ছা, এখন এখানে এই গাকু সেই, গাকু সেই, এই ছাত্রটা, এই বিষয়টা মূলত কাকে বর্ণনা করছে, কার সম্পর্কে বলছে? আমার সম্পর্কে বলছে না, জি, নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে। তাহলে এখানে সাবজেক্ট কে? আমি। আমি। যখন আপনি কোনো একটা টপিক নিয়ে কোনো কথা বলবেন, আপনি এইখানে এই টপিকে কার সম্পর্কে কথা বলছেন? আমার সম্পর্কে, আমি ওয়াতাশি সম্পর্কে বলছেন, তাই না? জি, এখানে এখানে ওয়াতাশির জায়গায় নাম হতে পারে, যে কারো নাম হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে, যে কেউ হতে পারে ওয়াতাশির জায়গায়, ঠিক আছে? আবার এখানে ওয়াতাশির জায়গায় আপনি চেঞ্জ করে দেন, আনাতা হতে পারে, আনাতা তাচি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যখন আপনার সম্পর্কে বলছেন, তখন তার মানে হচ্ছে এই যে কথাটা ওয়াতাশি গাকুসেই, এই কথাটার টপিক ওয়ার্ড কোনটা, কার সম্পর্কে বলছে? ওয়াতাশি সম্পর্কে বলেছে, সাবজেক্ট হচ্ছে এখানে ওয়াতাশি, ঠিক আছে? এই জন্য এই যে এটা যে টপিক, এটা যে একটা সেন্টেন্সের হেড, একটা সেন্টেন্সের মাথা, একটা সেন্টেন্স যার সম্পর্কে বলছে, এটা যদি আমরা স্বাভাবিকভাবে, ধরুন অনেকগুলো মানুষ আছি এখন, আগের দিনে দেখা যায় না যে রাজারা মাথার উপরে একটা ইয়ে পড়ে, ঠিক আছে? তো এইটা, এই সেন্টেন্সের রাজা হচ্ছে মূলত ওয়াতাশি, এখানে ওয়াতাশি সম্পর্কে বলছে, সাবজেক্ট সম্পর্কে বলছে। এখন এই সাবজেক্ট, এটা যে সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো? এই জন্য এটা যে সাবজেক্ট, এটাকে বোঝানোর জন্য আমরা একটা হা ব্যবহার, কি ব্যবহার করবো? এটা কি? এটা আমরা হা পড়েছি না? খেয়াল করবেন, এটা আমরা কি পড়েছিলাম? হা পড়িনি? একটু রেসপন্স করবেন। জি স্যার, তার মানে হ্যাঁ। জি স্যার। হা পড়েছি, হ্যাঁ। আচ্ছা, দেখুন, যখন যখন এই রকম বাক্যগুলাতে, শব্দগুলাতে এই হাটা বসবে, এই হাটা এখানে কিন্তু ওয়াতাশি হা, মানে এটা কিন্তু পুরাটা একটা শব্দ না, ওয়াতাশি হা নামের কোনো শব্দ নাই। যেমন ধরেন আমি বললাম এখানে কি লিখেছি?
এখানে কি লিখেছি? হানাসি। হানাসি। এই যে এখানে যে হাটা এসেছে, এই হাটা হা না সি, এই হাটা হচ্ছে এই শব্দটার, এই পুরা বাক্যটার। আমি যদি এখানে হাটা বাদ দিয়ে শুধুমাত্র নাসি লিখি তাহলে হবে না। এই হানাসি, হানাসি এটা হচ্ছে, হাটা হচ্ছে এই শব্দটার একটা অংশ। শব্দটা হাটা ছাড়া নাসি দিয়ে হবে না, কোনো উচ্চারণ অর্থ হবে না। তার মানে এটা হচ্ছে পুরাটা এই একটা শব্দ। কিন্তু উপরের এই বাক্যটা, এই শব্দটার দিকে তাকান, ওয়াতাসি, এই শব্দটা হচ্ছে একটা স্বাধীন একটা শব্দ, অর্থাৎ ওয়াতাসি শব্দটার নিজস্ব একটা অর্থ আছে। এরপরে যখন আমরা হাটা বসাবো, হা, তখন এই হায়ের উচ্চারণ হা থাকবে না, এই হায়ের উচ্চারণ হবে যে ওয়া, ওয়ায়ের মতো। কিসের মতো উচ্চারণ হবে? ওয়ার মতো। ওয়ায়ের মতো। আচ্ছা, তাহলে খেয়াল করবেন এটা কখন ওয়ায়ের মতো উচ্চারণ হবে? যখন এইখানে যে হাটা আছে, এই হাটা, খেয়াল করবেন, ওয়াতাসি, আমরা এখানে দেখেছি, দেখেন ওয়াতাসি, তার মানে হচ্ছে ওয়াতাসি নিজের একটা নিজস্ব শব্দ অর্থ আছে। ওয়াতাসি শব্দের অর্থ হচ্ছে আমি। আচ্ছা, এই যে এখানে হাটা যোগ করা হয়েছে, এই হাটা হচ্ছে মূলত পার্টিকেল। ঠিক আছে, এই হাটা হচ্ছে পার্টিকেল। ধরেন এটা হচ্ছে মাথার মুকুট, উনি রাজা, রাজার এক মাথার মুকুট হচ্ছে হা। এটা একটা টপিক ওয়ার্ড, এই সেন্টেন্সের টপিক ওয়ার্ড সাবজেক্ট। এই সাবজেক্টটাকে চেনার জন্য আমরা হাটা ব্যবহার করেছি। যখন আমরা হাটা ব্যবহার করেছি, এটা হচ্ছে টপিক ওয়ার্ডকে চেনার জন্য হা ব্যবহার করেছি, তখন এই হাটার উচ্চারণ হবে যে ওয়া এর মতো। তাহলে উচ্চারণটা কি হবে? ওয়াতাসি ওয়া। এতটুকু বুঝছেন কিনা বলে? জি স্যার, বুঝেছি। কারো কোনো কনফিউশন আছে? নো। কোয়েশ্চেন ছিল এখানে। জি বলুন, কি কনফিউশন? ওয়াতাসি ওয়া মানে আপনি হলো হাটাই ওয়া হিসেবে উচ্চারণ করতে বলতেছেন একটা পার্টিকেল হিসেবে। ওকে, হুম এটা বুঝতে পারছি। হুম। ওইটা তো আলাদা, এখানে একসাথে লিখছেন। ওয়াতাসির পরে কি একটা স্পেস দিয়ে ওই হাটা হবে? হ্যাঁ, না, একসাথে হবে। একসাথে হবে, যেমন গাছ একসাথে দিলাম হবে, এটা। একসাথে হবে। এটা একসাথে হলে কি আমরা তো কনফিউশনে থাকবো না? যখন মানে এটা কি ওয়াতাসির সাথেই হবে? মানে এই একটা শব্দের সাথেই হবে নাকি অনেকগুলো অনেক অন্যান্য শব্দের সাথেও হা উচ্চারণ হবে? এতক্ষণ সেটাই বলছিলাম যে ওয়াতাসির জায়গায় যদি আপনি রহিম লেখেন তাও রহিমের সাথে ওয়া হবে, করিম লিখবেন ওয়া হবে, আনাতা লিখবেন ওয়া হবে। অর্থাৎ চিহ্নিত করার জন্য এটা থাকবে। একটা সেন্টেন্সের মূল টপিকটাকে মার্ক করার জন্য, একটা সেন্টেন্সের মূল টপিকটাকে ইন্ডিকেট করার জন্য হাটা বসবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন করছেন আপনারা কিভাবে বুঝবেন যে এটা এটা যে হা হবে না এটা ওয়া হবে? দেখেন, আপনি তো ওয়াতাসি শব্দের অর্থ জানেন, ঠিক আছে? যিনি প্রশ্ন করছেন, আমি মনে করে বলছি, আপনার নাম কি? যিনি প্রশ্ন করছেন? রবীন্দ্র হাসান। আচ্ছা, এই ওয়াতাসি শব্দের অর্থ তো আমরা জানি, তাই না? এখানে আমরা শিখেছি অলরেডি, না? ওয়াতাসি, তো ওয়াতাসি শব্দের অর্থ হচ্ছে আমি, এটা আমরা শিখেছি অলরেডি। তাহলে ওয়াতাসি শব্দের অর্থ যেখানে আমি, আমরা জানি, তাহলে ওয়াতাসির পরে যদি হাটা আসে আমরা অটোমেটিক্যালি এটাকে ওয়া বলবো। এভাবে যখন আমরা আস্তে আস্তে বিভিন্ন শব্দ শিখব, ঠিক আছে, বিভিন্ন অর্থ শিখব, তখন আমরা অটোমেটিক্যালি বুঝে যাব যে এটার উচ্চারণটা হা হবে না, এটার উচ্চারণটা ওয়া হবে। কারণ এটা হচ্ছে টপিক সেন্টেন্স, সেন্টেন্সের টপিক, টপিকের সাথে ওয়া হবে, হা হবে, উচ্চারণটা ওয়া হবে। বুঝছেন কিনা? আমরা ওটাকে সাবজেক্ট হিসেবে ধরতে পারি, মানে সাবজেক্টটাকে ইন্ডিকেট করার জন্য আমরা হাটা ইউজ করব। হুম, এটা তো বলছি, সেন্টেন্সের সাবজেক্টকে ইন্ডিকেট করার জন্য আমরা এই হাটা হাটা ব্যবহার ইউজ করব, এবং কি এটার উচ্চারণ আমরা ওয়া ব্যবহার করব, ওয়া। জি জি। ঠিক আছে, তাহলে ওয়াতাশিওয়া গাকুসেই, খেয়াল করবেন, ওয়াতাশিওয়া গাকুসেই। আচ্ছা, এখানে শেষ না, গাকুসের পরে, আচ্ছা, আমি ছাত্র, ওয়াতাশিওয়া গাকুসেই। আমি যদি বলি আমি ছাত্র, পজিটিভ কথা বলছি,
আমি ছাত্র। যখন আমরা পজিটিভ কথা বলবো আমি ছাত্র, তখন আমরা দেশ ব্যবহার করব। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি হচ্ছি ছাত্র। আচ্ছা, এখন আমি যদি বলি আমি ছাত্র না, তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া নোদেশ। না, নো দেশ হবে না। ওয়াতাশি ওয়া, দেখুন ওয়াতাশি ওয়া গাকুসেই, আমি ছাত্র। এখন আগের লাইনটাতে এসেছে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, মানে আমি একজন ছাত্র, পজিটিভ। হ্যাঁ, আমি ছাত্র, পজিটিভ কথা বলেছি, আমি ছাত্র। এখন আমি কথা বলবো যে আমি ছাত্র না, নেগেটিভ বলবো, আমি ছাত্র না, তাহলে কি হবে? তাহলে হবে যা আরিমাসেন। এতটুকু বুঝছেন কিনা? যা আরিমাসেন। দেশ যখন হবে তখন পজিটিভ, আর এটা নেগেটিভ হবে যা আরিমাসেন। যা আরিমাসেন, যা আরিমাসেন। এখন আমি যদি বলি যে আমি একজন টিচার, তাহলে কি হবে? টিচার হচ্ছে কি? সেন্সেই, ঠিক আছে? তাহলে কি হবে? ওয়াতাসি ওয়া সেনসেই দেশ। আর যদি বলি যে আমি সেন্সেই না, তাহলে কি হবে? ওয়াতাসি ওয়া সেনসেই যা আরিমাসেন। যা আরিমাসেন। আচ্ছা, আমি যদি বলি আমি হচ্ছি একজন শাইন, মানে কর্মকর্তা, তাহলে কি হবে? ওয়াতাসি ওয়া সাইন দেশ। যদি বলি যে আমি কর্মকর্তা না, তাহলে? ওয়াতাসি ওয়া সাইন যা আরিমাসেন। আমি যদি বলি আমি একজন ডাক্তার, তাহলে কি হবে? ওয়াতাসি ওয়া ডক্টরের ইংরেজি সেনসেই দেশ। ইংরেজি না, জাপানিজ। জি, সেন্সেই। সেন্সেই না, ডক্টর, আমরা তো জাপানে ডাক্তারকে সেন্সেই বলে, বাট আমরা এখানে একটা শব্দ পড়েছি, ঈশা পড়েছি না, আমরা এটা ব্যবহার করব আপাতত না। ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া ঈশা ওয়াতাশি দেশ। ওয়া ঈশা দেশ। হ্যাঁ, আমি যদি বলি যে আমি ডাক্তার না, তাহলে? ওয়াতাশি ওয়া ঈশা যা আরিমাসেন। যা আরিমাসেন। আচ্ছা, আমি যদি বলি আমি হচ্ছে একজন গবেষক, কেনকিউশা, তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া কেনকিউশা দেশ। আমি যদি বলি যে আমি গবেষক না, ওয়াতাশি ওয়া কেনকিউ যা আরিমাসেন। কেনকিউশা যা আরিমাসেন। আমি যদি বলি আমি হচ্ছি একজন, ওয়ার্ড মিনিং গুলা জানতে হবে। রাইট, আমি যদি বলি আমি একজন কাইশাইন, তাহলে কি হবে? মানে কোম্পানি কর্মকর্তা। ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ। যদি বলি যে আমি কোম্পানি কর্মকর্তা না, ওয়াতাশি ওয়া কানশাইন যা আরিমাসেন। কাইশাইন যা আরিমাসেন। এগুলো আমার মুখস্থ করতে হবে। হ্যাঁ, কাইশাইন যা আরিমাসেন। আচ্ছা, এই ইয়েস মানে আমি এটা না, এতটুকু সবাই বুঝছেন কিনা? কোনো কনফিউশন আছে কিনা? জি স্যার। বুঝেছি। আচ্ছা, একটা হ্যাঁ, একটা নেগেটিভ। হ্যাঁ, একটা ইয়েস, একটা নো, ঠিক আছে? আচ্ছা, এই ইয়েস ও নো এটা যদি আপনারা ক্লিয়ার হন, তাহলে আমি পরের পার্টে যাই। এতটুকু ক্লিয়ার তো সবাই? জি স্যার। জি স্যার, জানছেন। জি আচ্ছা, স্যার। এরপরে হচ্ছে আমরা যাই আনাতা। আনাতা শব্দের অর্থ কি? আপনি বা তুমি। আপনি বা তুমি। এরপরে আনাতার পরে হা দিলাম, মানে উচ্চারণ হবে ওয়া, ঠিক আছে? মানে আমি আনাতা সম্পর্কে বলবো, মানে আমি আপনার সম্পর্কে কিছু বলবো, ঠিক আছে? অর্থাৎ আপনার সম্পর্কে আমি জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করলাম আনাতাওয়া গাকুসেই, অর্থ কি হবে? আপনি কি শিক্ষক? এটা তো বলি নাই। আনাতা অর্থ কি? আনাতা ওয়া হচ্ছে আপনি, গাকুসে হচ্ছে আপনি। ছাত্র, আপনি ছাত্র, হুম হুম। আপনি ছাত্র। জি। একটু আমরা মানে আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করি পার্ট গুলা ক্লিয়ার হওয়ার জন্য, ওকে? এরপরে আমি লিখলাম
আনাতা ওয়া গাকুসেই দেস অর্থ কি? আপনি কি একজন ছাত্র? না, কি কেন আসবে? কি তো আসবে না। আমি বললাম যে আপনি একজন ছাত্র। আপনি একজন ছাত্র। আনাতা হচ্ছে আপনি অথবা তুমি, গাকুসেই হচ্ছে ছাত্র, আর দেশটা হচ্ছে পজিটিভ। আনাতা ওয়া গাকুসেই দেস, আপনি একজন ছাত্র আপনি বললাম ছাত্র, আমি, ঠিক আছে? দেশের সাথে জাস্ট আমরা কাটা ব্যবহার করলাম, খেয়াল করবেন। দেশের সাথে আমরা দেশ কিন্তু এখানে পড়েছি, দেখেন উপরে আমরা দেশ পড়েছি না? সবাই একটু কথা বলবেন, উপরে দেশ পড়েছি পজিটিভ, ঠিক আছে? নিচেও কিন্তু দেশ আসছে, এটাও কিন্তু পজিটিভ। কিন্তু যখন দেশের সাথে যখন কাটা ব্যবহার করব তখন এটা হয়ে যাবে কোশ্চেন। কাটা যখন ব্যবহার করব দেশের সাথে এটা হয়ে যাবে কোশ্চেন। তার মানে হচ্ছে আনাতা ওয়া গাকুসেই দেশকা কি হবে? আপনি কি একজন ছাত্র? বুঝতে পেরেছেন এটা? জি স্যার। কোশ্চেনটা আমরা কিভাবে করব? সবাইকে বুঝতে পেরেছেন? শব্দটা বুঝতে একটা প্রশ্ন হবে। জি স্যার। জি স্যার। ওকে। এখন আমি এই জায়গায় গাকুসের জায়গায় আমি ব্যবহার করলাম যে সেন্সেই, তাহলে কি হবে? আনাতা ওয়া সেন্সেই দেস কা? বা আনাতা আচ্ছা, ওয়া সেন্সেই দেস। আচ্ছা, এখন ধরুন আমি আপনাকে প্রশ্ন করেছি আনাতা ওয়া গাকুসেই দেস কা? আপনি যদি গাকুসেই হন তাহলে আপনি কি বলবেন? জানি না স্যার। কেন জানবেন না? এই যে এখানে লেখা আছে ওয়াতাশি ওয়া গাকুসেই দেস, পজিটিভ কথা। হ্যাঁ, আমি গাকুসেই দেস। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম যে আনাতা ওয়া গাকুসেই দেস কা, জিজ্ঞেস করলাম। আপনি যদি গাকুসে হন তাহলে অ্যান্সার কি দিবেন? ওয়াতাসি ওয়া গাকুসেই দেস। গাকুসেই দেস। ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। শি ওয়া গাকুসেই দেস, তাই না? পজিটিভ কথা, খেয়াল করেন। আচ্ছা, এখানে যদি আমি বলি, ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করেছি আনাতা ওয়া গাকুসেই দেস কা, আপনি কি একজন গাকুসেই? আপনি বললেন যে আমি গাকুসেই না, তাহলে কি হবে? আমি গাকুসেই না, তাহলে কি হবে? ওয়াতাসি ওয়া ওয়াতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন। গাকুসেই যা আরিমাসেন, ঠিক আছে? ওয়াতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন। দেখেন একদম সিম্পল না বিষয়টা? একদম সিম্পল না? আপনাদের কাছে কি এটা খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে? না স্যার, সিম্পলই লাগতেছে। না আমাদের স্যার। মিনিংগুলো জানলে আরো ইজি লাগবে অনেকটাই। আরো ইজি। এবার দেখেন, খেয়াল করবেন বিষয়টা, একটু খেয়াল করবেন, বুঝতে পারবেন। আমি আপনাকে প্রশ্ন করেছি আনাতা ওয়া গাকুসেই দেস কা? ধরুন বাংলায় প্রশ্ন করছি, আচ্ছা আপনি কি স্টুডেন্ট? আপনি কি ছাত্র? অ্যান্সারটা কি হবে? হ্যাঁ আমি ছাত্র। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কথাটা আগে আসবে না? জি স্যার। আসবে। আবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি ছাত্র? আপনি বলবেন যে না না না, আমি তো ছাত্র না। ঠিক আছে, জি। না না, এরপরে তো বলবেন আমি তো ছাত্র না, তাই না? সিম্পলি চিন্তা করবেন, আমরা সিম্পলি কথা বলবো এগুলো নিয়ে। আমরা যখন এই যে এখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ছাত্র, আপনি বললেন যে হ্যাঁ আমি তো ছাত্র। এই যে হ্যাঁ বললাম, প্রথমে আমরা হ্যাঁ বললাম না? হ্যাঁ আমি জি। ছাত্র, এই হাঁটা হবে যে হাই। হাই। হাই ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। হুম। আবার যখন জিজ্ঞেস করলাম যে আনাতা ওয়া গাকুসেই দেস কা? আপনি বলছেন না না, আমি তো গাকুসেই না। কে বলছে আমি গাকুসেই? আমি তো সেন্সেই। তখন হবে যে ইয়ে। ই এ। ইয়ে, ইটা একটু লম্বা উচ্চারণ হবে, ই এ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি। কারো কেউ কি মানে কনফিউশন আছে কিনা? না স্যার। ওকে, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আনাতা ওয়া কাইশাইন দেস কা? আপনি হ্যাঁ এবং না দুটো দিয়ে অ্যান্সার করেন। ওয়াতাশি ওয়া কাইশাইন
দেশ হা দিয়ে হাই দিব না স্যার? হাই 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 হ্যাঁ হাই তো বলেন হাই না, হাই দিয়ে বলেন। হাই ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ। হুম আর ইয়ে ওয়াতাশি ওয়া কাইশাইন যা আরিমাসেন। হুম এরপর আমি যদি বলি আপনাকে আনাতা ওয়া সেন্সেই দেশু কা, আপনি ইয়েস হাই অর নো দিয়ে ওয়া অ্যান্সারটা সেন্সেই দেশ। আবার বলেন। হাই হুম ওয়াতাশি ওয়া সেন্সাই দেশ। এরপরে নো দিয়ে করেন। ইয়ে ওয়াতাশি ওয়া যা আরিমাসেন। কি যা আরিমাসেন? সেন্সেই আরিমাসেন। সেন্সেই হুম, যা আরিমাসেন। সেন্সেই যা আরিমাসেন। আরিমাসেন। একটু লাইনে থাকবেন, একটু 1 মিনিট। দুঃখিত। আচ্ছা, আমরা আমরা এতটুকু বুঝছি তো না? সবাই আছেন? জি স্যার। জি জি স্যার আসছি। আচ্ছা, এরপরে এটা যদি বুঝেন তাহলে আমরা নেক্সট একটা স্টেপে যাব। নেক্সট স্টেপটা হচ্ছে, দেখুন, আপনাকে আহ উম, ওয়াতাশি ওয়া গাকুসেই দেসু। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আনাতা ওয়া গাকুসেই দেসু কা? আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আনাতা ওয়া গাকুসেই দেসু কা? আপনি বললেন যে হাই হাই ওয়াতাশি ওয়া গাকুসেই দেসু। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বাংলায় একটু রেসপন্স করবেন আমার সাথে। আমরা একটু বাংলায় যদি আমরা বলি কাউকে, ধরুন আমি একজন স্টুডেন্ট, তো আমার সাথে একজনের সাথে পরিচয় হলো, ঠিক আছে, হঠাৎ করে দেখা। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি একজন স্টুডেন্ট? ঠিক আছে, আমার কিউরিওসিটি জাগলো, জিজ্ঞেস করলাম যে আপনি কি স্টুডেন্ট? আমি বললাম যে হাই ওয়াতাশি ওয়া গাকুসেই দেসু। ঠিক আছে, এখন যে লোকটা আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কি স্টুডেন্ট, আমি যখন উত্তরটা দিলাম হাই ওয়াতাশি ওয়া গাকুসেই দেসু, তখন
ধরুন উনিও হচ্ছেন একজন স্টুডেন্ট, যিনি আমাকে প্রশ্ন করেছেন উনিও হচ্ছেন একজন স্টুডেন্ট। আচ্ছা, বাংলায় যদি আমরা বলি তাহলে স্বাভাবিকভাবে আমরা প্র্যাকটিক্যাল চিন্তা করেন, প্র্যাকটিক্যাল। তাহলে উনি অ্যান্সারে কি বলবেন? ধরেন যিনি প্রশ্নকর্তা উনিও হচ্ছেন কি? স্টুডেন্ট। ঠিক আছে, আমরা বাংলায় কিভাবে তখন রিপ্লাইটা কিভাবে দিব বলুন তো? আমিও আমিও সাধারণত আমরা এটা বলি যে আমিও। হ্যাঁ, আরে আরে আমিও তো স্টুডেন্ট। ঠিক আছে। জি, আচ্ছা, এই যে আমি যখন প্রশ্ন করলাম আপনাকে যে আপনি কি স্টুডেন্ট, আপনি বললেন যে হ্যাঁ আমি স্টুডেন্ট। ঠিক আছে, তখন আপনি স্বাভাবিকভাবে বলবেন যে হাই ওয়াতাশি ওয়া গাকু সেইদেস, হ্যাঁ আমি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট। আপনার আপনার অ্যান্সারটা আমি যখন শুনেছি, শোনার পরে হ্যাঁ আমি তো ভালো লাগছে আমার কাছে, আরে উনিও তো স্টুডেন্ট, মানে আমিও তো স্টুডেন্ট। আমি আপনাকে বললাম মানে খুব আগ্রহের সাথে, আচ্ছা আমিও তো স্টুডেন্ট, তাই না? এই কথাটা আমি কিভাবে বলবো খেয়াল করবেন, একদম সূক্ষ্ম একটা বিষয় খেয়াল করবেন। ওয়াতাশি, ওয়াতাশির সাথে আমরা এখানে ওয়া ব্যবহার করেছি না? ওয়াতাশির সাথে ওয়াতাশি ওয়া গাকু সেইদেস ওয়া ব্যবহার করেছি। যখন আমি বলবো হ্যাঁ আমিও তো স্টুডেন্ট, আমি ও ও বাংলায় যে ওটা আছে আমি ও, তখন আমরা বলবো যে মো। তখন আমরা কি বলবো? ওয়াতাশির সাথে ওয়াটা, ওয়াটা তখন আর থাকবে না, এটা হয়ে যাবে মো। উচ্চারণটা কি হবে? মো। পুরোটা ওয়াতাশি মো গাকুসেই দেস। ওয়াতাশি মো গাকু সেইদেস। সিম্পল না বিষয়টা? মনে হচ্ছে জি আপনার কাছে সিম্পল? একদম জি সিম্পল না, একদম ইজি একটা বিষয়। আমি খুব খুশি হয়েছি আপনি যখন বললেন যে হ্যাঁ আমি তো গাকসেই। এখন আপনি যখন, আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি গাকসেই, আপনি কিন্তু বলবেন যে হাই ওয়াতাশি ওয়া গাকু সেইদেস। প্রথমে আপনি উত্তর দিয়েছেন সরাসরি, তখন ওয়াতাশি ওয়া গাকু সেইদেস বলবেন। আপনি কিন্তু এখানে বলতে পারবেন না যে ওয়াতাশি মো গাকু সেইদেস, এটা বলতে পারবেন না। ওয়াতাশি মো স্যার গাকু সেই কে বলবে? যখন যিনি প্রশ্নকর্তা উনি যখন জি বলে যে আরে আমি আমিও তো গাকসেই, তখন বলবে যে ওয়াতাশি মো গাকু সেইদেস। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরে আচ্ছা এই এতটুকু এই মোটা বুঝছি কিনা আমরা এখানে? আচ্ছা কে আসতেছে? আচ্ছা আমি একটু একটু দেখি, দাঁড়ান কয়টা আছে এতক্ষণে, আল্লাহ 10:42 বাজতেছে। আচ্ছা এরপরে দেখুন ওয়াতাশিমো গাকু সেইদেস বললাম। আচ্ছা এটা বুঝছি তো আমরা না? এই লাইনটুকু মানে এই এতটুকু আমরা বুঝছি কিনা? রেসপন্স করবে, জি স্যার। সবাই জি বুঝছেন? স্যার। জি স্যার। জি স্যার। ক্লাসে ওকে। এরপরে হচ্ছে আচ্ছা এটা বলার পরে আমরা নরমালি বাংলায় আর কি জিজ্ঞেস করতে পারি বলুন তো? বাংলায় আপনি কেমন আছেন? হ্যাঁ এটা তো আমরা জিজ্ঞেস করি, কিন্তু এটা এটা যেহেতু এটা গাকসেই নিয়ে কথা হচ্ছে, আমরা গাকসেই ভিতরে থাকি। এর পরে এই রিলেটেড আর কি হতে পারে কথা? আচ্ছা এই রিলেটেড কি হইতে পারে না যে আমি তো আম, আমি তো ডাক্তার, আমি একজন ডাক্তার। আমি একজন ডাক্তার, হ্যাঁ। আর আমরা এটা বলতে পারি না যে আপনি বলতে পারি এটা যে আমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটা বলতে পারি না নাকি? জি স্যার। আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। ঠিক আছে, ধরুন আপনি প্রশ্নকর্তা এটা যখন বলার পরে বল আরে আমিও তো স্টুডেন্ট, আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, বলতে পারি না? বলে না এরকম? জি স্যার। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, হ্যাঁ। জি স্যার। তখন কিভাবে হবে? তখন হবে যে ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া ইউনিভার্সিটি জাপানিজ কি আমরা পড়েছি কিছুক্ষণ আগে পড়েছিলাম? দাইকাক্কু।
দাই দাইগাকু, ওয়াতাশি ওয়া দাইগাকু। ঠিক আছে, আমরা কি বলবো? আমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটি এর স্টুডেন্ট। বিষয়টা এমন না? র একটা আসে না? জি স্যার। জি স্যার। আই এম স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। এই যে অফ যেটা আছে, অফ, অফের উচ্চারণ, অফের অর্থ কি? র না? জি, প্রিপোজিশন। প্রিপোজিশন। অফের অর্থ হচ্ছে র। বাংলা যদি বলি, আমি ইউনিভার্সিটির আমি স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন এই যে র উচ্চারণটা আসছে না, র, ইউনিভার্সিটির, এর জি র স্যার। হবে নো। নো। ওকে, জি। ওয়াতাশি ওয়া দাইগাকু নো হুম। গাকু সেই দেস। বুঝছেন কিনা এটা বলেন? জি স্যার ম্যাডাম। জি স্যার। সবাই বুঝছেন? আপনারা যারা আছেন একটু রেসপন্স স্যার। করবেন। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এখন আপনি যখন বললেন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, জি। যিনি আপনাকে প্রশ্ন করেছেন উনি বলবেন যে আরে আমিও তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখন কি হবে? ওয়াতাসি মো ওয়াতাশি, ওয়াতাশি মো, ওয়া হবে না, ওয়া হবে না। ওয়াতাশি মো। ওয়াতাসি মো দাইগাকু নো দাইগাকু নো নো গাকুসেই দেস। গাকু সেই দেস। দেস। এটা ক্লিয়ার কিনা আপনারা বলেন? জি স্যার। জি স্যার। আমি যদি বলি যে আমি দাইগাকুর স্টুডেন্ট না, তাহলে কি হবে? ওয়াতাসি ওয়া দাইগাকু নো। নো জারিমাসেন। গাকু সেই জারিমাসেন। সেই জারিমাসেন। গাকু সেই হবে না? গাকু সে তো ছাত্র, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কি দাইগাকুর স্টুডেন্ট, তাহলে কি হবে? আনাতা আসবে না স্যার? আপনি আনাতা আনাতা আসবে। আনাতা ওয়া দাইগাকু নো নো, তারপর গাকুসেই হুম, দেস। আনাতা দেস। ওয়া, আনাতা ওয়া হ্যাঁ, দাইগাকু নো গাকু সেই দেসু কা? গাকুসেই দেস কা। ঠিক আছে, আমরা জি, একদম সিম্পল ভাবে জাপানিজটা পড়ার চেষ্টা করব, ভেঙে ভেঙে। পার্টিকেল কেন ব্যবহার হবে, এটা কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, এই বিষয়গুলো যদি আপনারা না জানেন পার্টিকুলারলি, তাহলে জাপানি শিখে মজা পাবেন না। ঠিক আছে, আমরা একটু এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আজকে আমরা কি কি শিখেছি? অল্প কিছু শিখেছি, বেশি কিছু শিখি নাই। আজকে আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখেছি। আজকে আমরা যা শিখেছি কম শিখেছি, কিন্তু আমরা জাপানি ভাষার মূল ট্রিক্স গুলো শিখছি, একেবারে মূল, যেটাকে রুট বলা হয়। ঠিক আছে, প্রথমে আমরা শিখেছি পজিটিভ হলে দেশ হবে, জি। নেগেটিভ হলে যা আরিমাসেন হবে, জারিমাসেন হবে। কোয়েশ্চেন হলে কা হবে, দেশের সাথে কা। হুম। তারপরে একটা নির্দিষ্ট সাবজেক্টের সাথে হবে, সাবজেক্টটাকে ইয়া নো হবে, ওয়া হবে, সাবজেক্টকে হবে। বোঝানোর জন্য ওয়া হবে। ওয়া হবে। যখন আমি ও অলসো, অলসো যেটা, ঠিক আছে, আম অলসো স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, জি। এই যে অলসো, অলসোর জন্য মো হবে। নো হবে, অফের জন্য নো হবে। নো হবে। ঠিক আছে, জি এই স্যার। সিম্পল বিষয়টা, বাট এটাই হচ্ছে রুট। মূলত আমরা শুরু করেছি ঢুকা, মানে জাপানি যে ঢুকা শুরু করেছি, এন্ট্রি Yes. করেছি আমরা। ঠিক আছে, জি স্যার। এটা নিয়ে আমাদের অনেক কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সামনে আমরা যত যাব তত। স্যার, জি,
স্যার আমাদের SW যেমন কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিলে ভালো হয়, এবং এটা যদি আপনি পড়া ধরেন সবাই শিখে থাকবে। মানে যদি কিছু ওয়ার্ড মিনিং নির্দিষ্ট থাকতো, এক একদিন 50টা করে বা 100টা করে আমরা শিখে ফেলতাম। আমি আপনাকে একটু বলি, আমি নর্মালি যেটা হয় আর কি, সেটা হচ্ছে এই যে ধরুন আজকে যে ওয়ার্ড মিনিং গুলা, জি এই ওয়ার্ড মিনিং গুলার ভিতরে আমার একটু পড়ানোর টেকনিকটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এই ওয়ার্ড মিনিং গুলা দিয়ে, ধরেন আজকে যে ওয়ার্ড মিনিং গুলো পড়েছি, ঠিক ওই ওয়ার্ড মিনিং গুলা দিয়েই কিন্তু আমি গ্রামারটা করি। হ্যাঁ স্যার, এটা অনেকটাই মনে রাখার মতো। আপনি যে ওয়ার্ডগুলো জিজ্ঞাসা করছেন, লাইনগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। মুখস্থ হয়ে যাচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি স্যার দাইগাকু, এটা আপনি ওয়ার্ড মিনিং পড়ে আসবেন, আপনি 100 বার পড়লেও মুখস্থ থাকবেন, আবার ভুলে যাবেন। জি কিন্তু স্যার। আপনাকে যখন আমি এক্সারসাইজে নিয়ে আসছি, ঠিক আছে, তখন আপনি বলতে বলতে মুখস্থ হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি। জি স্যার, বাট ওয়ার্ড মিনিং তো অনেক অনেক শব্দ, মানে আমরা যদি শিখে থাকতাম, আপনি আবার মুখস্থ করাতেন, মানে এভাবে ইউজ করতেন, তাহলে আরো বেশি ইজি হয়ে যেত আর কি, সবাই পড়া আমরা হতো আর। আমরা যখন যেমন ধরেন, এটা হচ্ছে মূলত, দেখুন আমি কিন্তু আজকে আপনাদেরকে এটা পড়ানোর সময় একবারও বলিনি যে আজকে আমরা গ্রামার পড়বো, বলছি? জি স্যার। না না। বলিনি। কিন্তু আপনি জানেন এই যে ওয়া, এটা একটা গ্রামার। এই যে জি দেশ, এটা একটা গ্রামার। এই যে যা আরিমাসেন, গ্রামার। এই যে কা, এটাও কিন্তু গ্রামার। এই যে নো, এটাও কিন্তু গ্রামার। এই যে মো, এটাও কিন্তু গ্রামার। এখন আমি যদি এই পড়ানোর আগে যদি বলতাম যে মো পার্টিকেল কোথায় কোথায় বসে আসেন, তাহলে আপনার কাছে বিষয়টা কঠিন কমপ্লিকেটেড হবে। হয়ে যেত। জি আমি কিন্তু আপনাদের সাথে কথা বলার সময় আমরা প্র্যাকটিক্যাল কিভাবে কথা বলি, এই প্র্যাকটিক্যাল কথাটাকে এনে কিন্তু পার্টিকেল গুলো ব্যবহার করেছি। জি আপনি, স্যার, আমার এমনি মনে জানার হয় না ব্যবহারটাই বেশি জরুরি। ব্যবহারটা, আপনি গ্রামার জেনে কি করবেন, তবে ব্যবহারটা জানলে গ্রামার অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে। জি ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, এটা এই যে আজকে যে ইয়েগুলো পড়েছি ওয়ার্ড মিনিং, এগুলো হচ্ছে মূলত লেসন 1 এর ওয়ার্ড মিনিং। ঠিক আছে, জি আমরা যেদিন যে লেসন পড়বো ওই দিন এভাবে প্র্যাকটিক্যালি আমরা যখন পড়বো, তখন আমাদের অটোমেটিক্যালি ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ হয়ে যাবে। ওয়ার্ড মিনিং যদি পড়তেই থাকি, দেখেন আমরা আমরা ইংলিশে অনেক পড়াশোনা করছি না, অনেক বছর পড়াশোনা করেছি না, কিন্তু আচ্ছা সত্য করে বলেন তো, আমাদের ক্লাস 1 থেকে থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখেছি। হ্যাঁ, আমাদের অনার্স মাস্টার শেষ করার পরে কয়জন ছেলে, কয়জন স্টুডেন্ট ইংলিশে কথা বলতে পারে? কয়জন? ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম পারে না। ইউজ করা হয় না, স্পিকিং করা হয় নাই, ওইভাবে বলা যায় না। আমরা এটার জন্য আলাদা ওয়ার্ড মিনিং ঠিকই জানে, বাট ব্যবহার জানে না। হিউজ পরিমাণ ওয়ার্ড মিনিং, পুরা মানে বাংলা একাডেমি ডিকশনারি মুখস্থ করে ফেলে, তাই না? কিন্তু ওয়ার্ড মিনিং এর লেভেলেই থাকে, প্রয়োগটা পারে না। এটার জন্য আমাদেরকে এক্সট্রা করে আমাদেরকে স্পিকিং ইংলিশ শিখতে হয়, আমাদেরকে আইএলস করতে হয়, তাই না? এগুলো জি শেখার জন্য। তো আমরা যে কাজটা করব, আমরা প্রতিদিন যে ওয়ার্ড মিনিং গুলা, যে লেসনে যে ওয়ার্ড মিনিং গুলা থাকবে, ওই লেসনের ওই ওয়ার্ড মিনিং গুলা গ্রামারের সাথে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। তাহলে আমাদের ওয়ার্ড মিনিংটা বাড়তি একটা ঝামেলা নিয়ে পড়ার দরকার নাই। ঠিক আছে? ওকে স্যার। তো তাহলে আমরা এই গ্রামার গুলা, মানে গ্রামার বলছি আসলে, মানে এই টেকনিক গুলা আমরা একটু ব্যবহার করব। ওয়াটা কেন হবে, দেশটা কেন হবে, আরিমাসেন কেন হবে, কা কেন হবে, মো কেন হবে, নো কেন হবে। ঠিক আছে, জি স্যার। আজকের ক্লাসটা আমি ইয়েতে দিয়ে দিব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা যদি যারা বুঝে নেয়, ঠিক আছে, তারা কিন্তু পরবর্তী ক্লাসগুলো কিছু বুঝবে না। ঠিক আছে, এই তো ক্লাস এই ক্লাস পিডিএফটা কি দেওয়া পিডিএফ তো ক্লাসের ক্লাস যে হয় না, এটা আমি ইয়েতে ইউটিউবে আপলোড করে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনি যে পিডিএফটা কি পাওয়া যাবে পরে প্র্যাকটিস করার জন্য? কিসের পিডিএফ চাচ্ছেন? আপনি যে ক্লাস করাইলেন, লিখে লিখে অনেক সুন্দর করে বুঝাই দিলেন, এটা তো স্যারের রেকর্ড, যেটা আমি তো আপনাকে লিখে লিখে যেটা করাইলেন, এটা পিডিএফ আকারে পাওয়া যাবে কিনা? মানে আমরা এটা প্রিন্ট করে আবার একটু প্র্যাকটিস করলাম। না, এরকম পিডিএফ তো আমি কিভাবে দিব আপনাকে? এটা তো আমার নিজের তৈরি করার ক্লাস। আপনি এটা ইয়াটা দেখে নেবেন, আপনি এটার ভিডিও ইয়াটা রেকর্ড যেটা আছে এটা দিয়ে দিব, এটা দেখে নেবেন। এটা দেখলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আপনি আমাদের স্ক্রিনশট নিতে পারেন ভিডিও থেকে। বই নিতে হবে সেটা বলেন স্যার।
হ্যাঁ ক্লাস করবেন আর লিখবেন, এটা ভালো হবে। এখন আমরা লেসন ওদের- 1 বা আপনি এটা পিডিএফ না নিয়ে আপনি এটা স্ক্রিনশট মেরে নেন, নিয়ে আপনি হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে যেতে পারেন, স্ক্রিনশটটাও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আমাদের এটা নিলে আমাদের জন্য আরেকটু প্র্যাকটিস করতে ভালো হবে আর কি। জি জি আপনি স্ক্রিনশটটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। হুম। আচ্ছা যাক, এখন আজকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। এই ক্লাসটা আপনারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আরেকবার করবেন ক্লাসটা, ঠিক আছে? আরেকবার করলে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কনফিউশনটা দূর হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা আপনাকে আমি দিব, কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক গুলো সবাই একটু জমা দিবেন, ঠিক আছে? হোমওয়ার্ক গুলো সবাই জমা দিবেন। আর একটা রিকোয়েস্ট সবার প্রতি, আমরা যে ক্লাসটা আছে এই ক্লাসে আমি লিংক যখন দিয়ে দিব তখন আপনারা একটু আগে করে ঢুকে যাবেন। আমি অন্তত 10 মিনিট আগে লিংক দিব, আপনারা 10 মিনিট আগে করে ঢুকবেন। কারণ ক্লাসের ভিতরে ঢুকলে হয় কি, মানে ক্লাস যখন করি মন দিয়ে, যখন ক্লাস একটা বিষয় মাথা আমি চিন্তা করতেছি এভাবে আমি এটা নিব, ঠিক আছে? তো এটা হয় কি, এটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে? তো আমরা একটু ট্রাই করব যাতে করে ক্লাসের আগে আমরা ক্লাসে ঢুকে যেতে পারি। আর সবাই একটু করবেন, হোমওয়ার্কটা করে ফেলবেন, ঠিক আছে? হোমওয়ার্কটা করবেন প্লিজ। হোমওয়ার্ক না করলে আসলে আপনারা সামনে আগাতে পারবেন না। আমি পড়ায় যাব, হোমওয়ার্ক না করলে আগাতে পারবেন না। সবার প্রতি রিকোয়েস্ট। তারেক সাহেব কিছু বলবেন? তারেক মাহমুদ। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, বিষয়টা হচ্ছে যে 6টা থেকে ক্লাস শুরু হয়, তো তখন আমি আসলে অফিস থেকে বের হই। আমার অফিসটা আমার বাসা থেকে ডিস্টেন্স প্রায় 30 থেকে 40 কিলোমিটার। তো ওই জি। টাইমটা আমি গাড়িতেই থাকি, বাট ক্লাসেই ছিলাম। তো ক্লাসগুলো আসলে পুরোপুরি বোঝা যায় না। যদি আপনার রেকর্ডটা ক্লাস শেষ হওয়ার পরপর যদি দেওয়া যায় তাহলে স্যার রাতে একটু প্র্যাকটিস করতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এটাই বলতে বিষয়টা হচ্ছে আমাদের এখানে রেকর্ড হওয়ার পরে এটা রেকর্ডটা সেভ হইতে আমাদের কিছু সময় লাগে, কথা বুঝছেন? মানে আপনি যে কোনো জায়গায় যখন রেকর্ড করবেন তখন রেকর্ডটা তো সেভ হয়ে আমার কাছে মেইল আসবে, ঠিক আছে? তখন আমি এটা আপনাদেরকে লিংক ইউটিউবে দিয়ে দিব, লিংকটা আপনাদেরকে দিয়ে দিব। একটু কষ্ট করে সেখান থেকে দেখে নিন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হোমওয়ার্কটা প্লিজ, হোমওয়ার্কটা না করলে আপনারা লাভ হবে না, বুঝছেন? হোমওয়ার্কটা একটু করে জমা দিবেন, তাহলে শুধু শুধু ক্লাস না করাটাই ভালো আর কি, না? আর হোমওয়ার্কটা আপনারা, আমি এখন না, আর কিছুদিন পরে হোমওয়ার্ক জমা না দিলে আমি আসলে আপনার কাউকে ক্লাসে অ্যালাউ করবো না। কারণ এই যে ক্লাসটা করাচ্ছি আপনারা দেখেন, আমি 9টায় ক্লাস শুরু করেছি, এখন 11টা বাজছে, 2 ঘন্টা, ঠিক আছে? এই যে 2 ঘন্টা করে ধরে যে কষ্ট করে আপনারাও বসে আছেন, কষ্ট করে শুনছেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, সহযোগিতা করার চেষ্টা করছি। এটা না হয়, মানে আপনি যদি এখান থেকে কিছু শিখতে না পারেন, বুঝতে না পারেন, লাভ নাই তো। আপনার সময় নষ্ট, আমার সময় নষ্ট। হোমওয়ার্কটা করবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কিছু বলবেন? জি জি, বুঝিনি, বুঝতে পারিনি। স্যার আজকের হোমওয়ার্কটা একটু বলে দিতেন কি করতে হবে। আমি পাঠাই দিব হোমওয়ার্কটা, আমি পাঠাই দিব, গ্রুপে পাঠাই দিব, হোয়াটসঅ্যাপে পাঠাই দিব, কি বলে, হোয়াটসঅ্যাপ অথবা আমাদের গ্রুপে পাঠাই দিব, ওখান থেকে নিয়ে নেবেন। ওকে ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, নাজমুন নাহার লিপা। জি, জি নাজমুন স্যার নাহার আসলে লিপা। বলতে চাচ্ছিলাম যে আমি বেশি কথা বলো। জি, একটু আসলে কালকে ঢাকা মানে খুলনা থেকে ঢাকা যাবো, তো আমি কালকে কোথায় জি, একটু ক্লাসগুলো একটু করবেন, আমরা যেহেতু আমাদের আপলোড দিচ্ছি সেখানে, ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ জি, আর কেউ না কিছু না বলবেন? আমার ইচ্ছা আছে এবং এই জন্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। জি, তারেক সাহেব কিছু বলবেন? টাইম বিষয় বুঝতে পারছি না আমি, তারেক সাহেব, আমি আপনার কথা বুঝতে পারছি না। স্যার, আজকে তো স্যার জি। আপনি অনেক আগেই দিচ্ছেন, তো আগামীকাল থেকে যদি আপনি একটু 20 মিনিট আগে দিতেন লিংকে, ওটা দিয়ে আসলে আমরা বসে থাকবো। আমি আসলে বাসায় আসতে একটু দেরি হয়তো, যার কারণে 10 মিনিট আগে করে আমি এসেই আমি মূলত লিংকটা দিয়ে দিই, কথা বুঝছেন? তো ধরেন 10 মিনিট হবে, 10 মিনিট আগে করে আপনারা জয়েন করে বসে থাকবেন আর কি, না? না স্যার, বসেছিলাম, অনেকে আসে যে একটু ইয়ে হয় আর কি,
না আসলে এই যে দেখেন আপনারা তো যারা বসেছিলেন দেখছেন না, এই যে ক্লাস নেওয়ার সময় যদি ব্রেক হয়, ঠিক আছে, ক্লাস করতে ভালো লাগে বলেন, একটা ক্লাসের একটা মনোযোগ আছে, নষ্ট হয়ে যায়। এই জন্য বলছিলাম একটু আগে করে আসার জন্য আর কি সবাইকে। আর কেউ কিছু বলবেন? আর এই টাইমটা বিষয়ে কিছু বল। টাইমটা হচ্ছে আগামী বুধবার পর্যন্ত এই সময় আপনাদের ক্লাস হবে রেগুলার। আমাদের তো অনেকেই জব পার্সন ছিলাম, তো আমরা এখন ধরেন আপনারা তো, আমি যদি ক্লাসটা করাই, আপনারা এটা অন্তত ক্লাসটা রেকর্ড হলেও দেখতে পারবেন। এখন আমি যদি ক্লাসটা নাই করাইতে পারি, আপনারা কি রেকর্ডটাও পাওয়ার সম্ভাবনা আছে বলেন? না না এখন ধরেন আমরা আপনারাও ব্যস্ত মানুষ, স্বাভাবিক। আমরা জাপানে যারা থাকি তারা আসলে বেশি ব্যস্ত, কথা বুঝছেন। আমি গতকালকে আপনাদের ক্লাস নিয়ে জবে গেছি, সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ঘুম নাই, কথা বুঝছেন। তো এখন ধরেন এই যে একটা পরিশ্রম করতেছি, এখন এখন ঘুমাবো। হ্যাঁ, এখন ধরেন আমি যদি ক্লাসই করাতে না পারি, আপনারা টাইম যদি পেছনে নেন, আমি তো ক্লাস করাতে পারবো না। আমার কথাটা বুঝছেন, আমি শিডিউল ইয়ে করতে পারবো না। তাহলে একেবারে ক্লাস করানোর না করানোর চাইতে কি অন্তত আপনারা যারা আধা ঘন্টা লেট হবে ধরেন, এটা তো আপনারা ইয়েটা রেকর্ডটা দেখলে আপনারা ব্যাকআপ দিতে পারতেছেন। কিন্তু আমি যদি একদম নাই করাতে পারি, আপনার কি রেকর্ডটা কিভাবে পাবেন বলুন? জি জি বুঝতে পারছি স্যার, টাইমিং বিষয়টা একটু ডিফারেন্ট তো। ঠিক আপনাদের আছে, সাথে বুঝতে আমাদের পারছি। আপনাদের সাথে আমাদের 3 ঘন্টা পার্থক্য, ঠিক আছে। জি জি জি, এই জন্যই সমস্যা আসলে। হ্যাঁ, এই না জন্য আপনি আপনাদের ইয়ে জি জি করবেন, আপনি নেটের ভিতর ঢুকে বসে থাকবেন, ইয়ে করবেন মানে জয়েন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার, আপনার টাইমটা এখানে ডিফারেন্স আছে তো ওই জন্য একটু প্রবলেম। আচ্ছা হ্যাঁ, আপনার এই বিষয়টা জন্য আমাদের কনসিডার পুরোটা করতে আমাদের হবে। আর ইয়ে করতে হবে। ঠিক আছে স্যার, আমরা তাহলে আপনি যেভাবে টাইম দিয়ে করাবেন এইভাবে চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সেনসি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।